আমরা আজকে ভিডিওতে দেখতে পারবো কেনগেন আসুরা সম্পূর্ণ সিজন 3। সো সিজন 3 দেখার আগে আপনাকে অবশ্যই সিজন 1 আর 2 অবশ্যই দেখতে হবে। আর সিজন 1 আর 2 পেয়ে যাবেন আপনি আমাদের চ্যানেলে, তাড়াতাড়ি চলে যান। আর সিজন 1 আর 2 দেখার পর সিজন 3 দেখার জন্য চলে আসুন। আর যারা অলরেডি সিজন 3 এর প্রথম কয়েকটা এপিসোড দেখে ফেলেছেন তারা এই ভিডিওটা স্কিপ করতে থাকেন এবং যেখান থেকে আপনার দেখা বাকি রয়েছে সেখান থেকে দেখা শুরু করুন। সো লেটস স্টার্ট। তো যেমনটা আমরা লাস্ট এপিসোডে দেখেছিলাম যে ওমাটোকিটা র্যানকুরেকে খুবই সহজে হারিয়ে দিয়েছিল। তার পরবর্তী সিনেমায় দেখতে পাই যেখানে যে সকল ফাইটাররা হেরে গিয়েছিল তারা তাদের কোম্পানিদেরকে গুড বাই জানিয়ে চলে যেতে থাকে, পাশাপাশি সকলকে সুক্রিয়া আদায়ও জানায়। এদিকে আমরা ইয়ামাসিটাকে দেখি। ইয়ামাসিটা যে কিনা আমাদের ওমাটোকিটাকে বলতেছিল, তো ওমার কারণেই সে আজকে এত রিল্যাক্সের জীবন যাপন করতে পারতেছে। তার পরবর্তীতে ইয়ামাসিটা সেখানে ওমাকে আরও বেশি ধন্যবাদ জানায় এবং ওমার কাছে এটা প্রমিস করে যে ওমা যে তার সেরাটুকু দিয়ে ম্যাচটা জিতেছে ঠিক এমনভাবেই আমাদের ইয়ামাসিটাও তার সর্বটুকু দিয়ে পুরো ফ্যামিলির সত্যতা সকলের সামনে নিয়ে আসবে। আর তখনই সেখানে আমাদের আকিয়ামা চলে আসে আর সে ওমা টুকিটাকে বলতে থাকে, তুমি এখানে বসে আছো কেন, তোমার তো এখন ডাক্তারের কাছে যাওয়া উচিত। তখনই সেখানে লিহিতও চলে আসে এবং সে এসে আবারও ফ্ল্যাটিং করতে শুরু করে। অন্যদিকে আমরা দেখতে পাই ওমা সেখানে কিছু বলার আগেই সেখানে আমাদের কারোলা চলে আসে এবং আসার পরই সেখানে ওমার সঙ্গে চিপকে যায় আর তাকে এখানে অভিনন্দন জানাতে থাকে। অন্যদিকে আমরা দেখতে পাই যে এরিনার পরিষ্কারের কাজ করা হচ্ছে যাতে পরবর্তী ফাইটগুলো খুব ভালোভাবে হতে পারে। অন্যদিকে আমরা সেসুরাকে দেখি, সে খুব রেগে ছিল কারণ ওমা কিন্তু নিকোটিন ব্যবহার করেছে আর সে এটাকে ঘৃণা করতো। তারপর আমরা অনেক বছর আগের সিন দেখতে পাই যেখানে ওমা টুকিটা একটি ভিলেজে থাকতো। সেই ভিলেজটা প্রায় ধ্বংস হয়ে গিয়েছিল কারণ ধনী লোকেরা সেখানকার যে জায়গাগুলো ছিল সেগুলো কিনে সেখান থেকে গরিবদেরকে তাড়িয়ে দিচ্ছিল। আর সেখানে ওমার সামনে কিছু গ্যাংস্টার দাঁড়িয়েছিল। ওমা টুকিটা সেখানে ভয় না পেয়ে তাদের সঙ্গে ফাইট করার জন্য আগে বাড়তে শুরু করে। আর তখনই পিছন থেকে চলে আসে আমাদের নিকো টোকিটা, মানে ওমা টোকিটার মাস্টার। সে এসে বলতে থাকে, আরে তোমরা এতজন মিলে বাচ্চার সঙ্গে ফাইট কেন করছো? যদি তোমাদের মধ্যে দম থাকে তাহলে আমাকে হারিয়ে দেখাও। এবং এই কথা শুনে সেই মাফিয়ারা সেখানে রেগে যেতে থাকে এবং নিকো টোকিটার উপরে তারা সকলে মিলে হামলা করে দেয়। কিন্তু আমাদেরকে বুঝতে হবে এটা ওমা টোকিটার মাস্টার এবং সে খুবই সহজে সকল গ্যাংস্টারদেরকে মেরে সেখান থেকে ভাগিয়ে দেয়। প্লাস তাদের যে বস ছিল সেও তার কাছে এখানে মাপ চাইতে থাকে। আর এইদিকে নিকো টোকিটা তাদের সকলকে হারানোর পর আমাদের ওমা টোকিটাকে বলতে থাকে, তো বাচ্চা তুমি এখানে কি করছো? ওমা তখন বলতে থাকে, তুমিও হয়তো বা ওদেরই একজন, তুমি আমার উপরে কি করতে এসেছো? আর তখন নিকো টোকিটা বলতে থাকে, আরে ভয় পাওয়ার কিছু নাই, আমি এখানে তোমার সাহায্য করতে এসেছি। আর তুমি এত দুর্বল কেন? এক কাজ করো, আমি তোমাকে ট্রেনিং দিই। এবং এটা বলেই সে ওমা টোকিটাকে ট্রেনিং করাতে শুরু করে। আর সেখানে ওমার রাজি হয়ে যায় কারণ তার কথাবার্তা শুনে ওমার কাছে নিকো টোকিটাকে অনেক ভালোই মনে হইতেছিল। তারপর আমরা আবারও প্রেজেন্ট টাইমে দেখতে পাই যেখানে ওমা টোকিটার মুখ দিয়ে বমি আসতে শুরু করে এবং তার শরীর এখানে খারাপ হয়ে যায়। আমরা দেখতে পাই তাকে হসপিটালে ভর্তি করানো হয়। সেখানে যে ডক্টর ছিল সে বলতে থাকে, আসলে ওমার যখন শরীরের ভিতরে রাগ চলে আসে তখন তার হার্টবিট বাড়তে শুরু করে। এর কারণে তার শরীরে যে রক্ত চলাচল এটাও অনেক বেশি বেড়ে যায় আর এই কারণে কিন্তু ওমা মারাও যেতে পারে। কারণ আমরা তো জানি ওমার একটি ফর্ম রয়েছে, অ্যাডভান্স ফর্ম, আর সেই ফর্মে যাওয়ার জন্য কিন্তু ওমার শরীরের ভিতরে প্রচুর পরিমাণে রাগ কন্ট্রোল করতে হয় এবং সেগুলোকে একত্র করে মানে সে কিন্তু ওই ফর্মে যেতে পারে। সো ডক্টর এটা বলতে থাকে যে ওমা যেন আর কোনো দিন ফাইট না করে। অন্যদিকে আমরা কাতাহারা আর কোরে ফ্যামিলি হেডকে দেখতে পাই। কাতাহারা বলতে থাকে, আমাদের কোম্পানির কারণে আজকে জাপানে তো উন্নত হয়েছে। জাপান যেটা যুদ্ধের কারণে খুবই বাজে অবস্থা হয়েছিল, মানুষটা এখান থেকে চলে গিয়েছিল, কিন্তু আমাদের কোম্পানি যে কিনা জাপানের অর্থনীতিকে দাঁড় করিয়েছে। এখানে কোরে ফ্যামিলি হেড বলতে থাকে, আমাদের কোম্পানিকে কম ভেবো না, এটাও কিন্তু একটু হলো অবদান রেখেছে। তারপর আমরা দেখতে পাই অন্য যে সকল কোম্পানির হেডটা ছিল তাদের সকলেরই একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে ফাইটটাকে জেতার মাধ্যমে কাতাহারাকে তার চেয়ার থেকে সরিয়ে দেওয়া। অন্যদিকে আরেকটি ফাইট অ্যানাউন্সমেন্ট করা হয় যেটা হবে আমাদের তাকেশি আর জুলিয়াস রাইনহোল। তাকেশি যে কিনা জন্মের পরই তার ওজন অস্বাভাবিকভাবে ছিল, মানে তার ওজন নর্মালি একটা বাচ্চা থেকে অনেক বেশি ছিল, মানে সে জন্মই নিয়েছিল সুপার পাওয়ারের মাধ্যমে। এবং সে কিন্তু এর আগের ফাইটটা একটা ফাইটারকে মাত্র একটা পাঞ্চেই নক আউট করে দিয়েছিল। এমনকি সে বড় থেকে বড় যে সকল দেয়াল রয়েছে এগুলোকে নিজের পাঞ্চেস ব্যবহার করে ভেঙে ফেলতে পারে। অন্যদিকে জুলিয়াস রায়ানহোল, যাকে আমরা বাকি হানমার অলিভার সঙ্গে তুলনা করতে পারি, সে বিভিন্ন ঔষধ বা মেডিসিনের মাধ্যমে নিজের শরীরকে এত বড় বানিয়েছে। এবং তারপর এরিনাতে তারা দুজন একসঙ্গে প্রবেশ করে যেখানে তারা দুজন একে অপরের সামনে দাঁড়িয়েছিল। আর তাকেশি আজ পর্যন্ত কোনো ফাইটারের উপরে তার সর্বটুকু মানে তার সবচেয়ে হাইস্ট শক্তি ব্যবহার করতে পারেনি, কারণ এটা ব্যবহার করার আগেই সবাই হেরে গিয়েছে। তারপর আমরা তাকেশির ছোটোবেলার সিন দেখতে পাই, সেখানে তার অস্বাভাবিক শক্তির কারণে তাকে একা একটি রুমে ভিডিও গেমস খেলতে দেওয়া হতো, কিন্তু সে সেই ভিডিও গেমটাই সম্পূর্ণ ভেঙে ফেলতো, মানে একটু শক্তির মাধ্যমে।
তারপরে একদিন তার আঙ্কেল আসে আর তাকে বলতে থাকে, যত শক্তি আছে পাঁচ মারো, আমার কিচ্ছু হবে না, আমি দেখতে চাই তোমার কাছে কি পরিমাণ শক্তি আছে, তুমি নাকি তোমার সম্পূর্ণ শক্তি ব্যবহার করতেই পারো না। এবং তারপর আমাদের তাকেশি তার উপরে একটি জবরদস্ত পাঞ্চ মারে এবং পাঞ্চের কারণে তার আঙ্কেল সেখানে উড়ন্ত অবস্থায় গিয়ে হসপিটালের বেডে গিয়ে ভর্তি হয়ে যায়। তার আঙ্কেল বলতে থাকে, এভাবেই প্রত্যেক দিন আমাকে পাঞ্চ মারবে। এবং তারপর তার আঙ্কেল তাকে ট্রেনিং দিতে থাকে এবং আজকে তার এই অবস্থা, মানে ট্রেনিং দিতে দিতে আজকে সে ক্যানগেন টুর্নামেন্টে এসে পড়েছে। আর এখানে আমরা তাকেশির স্বপ্ন সম্পর্কে জানতে পারি, সে ফ্যাংকে হারাতে চায়। যদিও সে আগেরবার যখন ফ্যাংয়ের মুখোমুখি হয়েছিল সে তখন এটার জন্য প্রস্তুত ছিল না। ফ্যাং ভাবতে থাকে, তো এদের শক্তি কোন পর্যায়ে রয়েছে, আমার তো মনে হচ্ছে এরা দুজনই অনেক বেশি শক্তিশালী। তারপর এখানে ফাইটিং অ্যানাউন্সমেন্ট করা হয়, রেফারি তাদেরকে ফাইট করার জন্য বলে এবং দুজনই একে অপরকে ঘুষি মারে, যার কারণে তাদের দুজনেরই হাত থেকে রক্ত পড়তে থাকে। ফ্যাং ভাবতে থাকে, তো যেমনটা আমি ভেবেছিলাম তাদের শক্তির সমপর্যায়ে রয়েছে, ব্যাটেলটা অনেক ইন্টারেস্টিং হবে। তারপর তারা দুজন এখানে আবারও প্রস্তুত হয়ে যায় ব্যাটেল করার জন্য। সেখানে আমাদের তাকিস্তি রায়ানের উপরে তার সবচেয়ে খতরনাক একটি পাঞ্চেস মারে, কিন্তু রায়ান সেটাকে খুবই সহজে ঠেকিয়ে ফেলে। তারপর গাইস আমাদের জুলিয়াস রায়ান হোল তার উপরে একটি জবরদস্ত পাঞ্চ করে এবং তারপর তাকে পিছনে নিয়ে তার উপরে পাঞ্চেস করতে থাকে। তারপর তাকেশি কাউন্টার হামলা হিসেবে একটি লাথি মারে আর জুলিয়াসের উপরে পাঞ্চেস করতে শুরু করে এবং জুলিয়াস তার প্রত্যেকটি হামলাটিকে ডিফেন্স করতেছিল এবং এক পর্যায়ে এখানে জুলিয়াস রায়ান হোল তার মুখের মধ্যে জাস্ট একটি জবরদস্ত থাপ্পড় মারে এবং এটার কারণে তাকেশির সম্পূর্ণ শরীর এখানে কাঁপতে থাকে এবং সে পিছনে গিয়ে পড়ে। তাকেশি ভালো করেই বুঝতে পারে যে জুলিয়াস রায়ান হোলের শক্তি তার থেকে বেশি এবং তারা দুজন একে অপরের সামনে দাঁড়িয়ে যায়। সেখানে তারা দুজনই প্রচণ্ড অহংকারী ছিল তাদের শক্তি নিয়ে এবং একে অপরকে এখানে পাঞ্চেস আবারও করতে থাকে। তাকেশি তার মুখের উপরে পাঞ্চ করে এবং জুলিয়াসও তার মুখের উপরে পাঞ্চ করে এবং এই প্রেসারে তারা দুজন সেখানে আবারও দাঁড়িয়ে থাকে, মানে একজনের পিছু হওয়ার নামই নিচ্ছিল না এবং একে অপরের উপরে সম্পূর্ণ শক্তি ব্যবহার করে। কিন্তু সেখানে আমাদের তাকেশির শক্তি ক্রমাগত বেড়ে যাচ্ছিল, এটা বুঝতে পেরে রায়ান হোল সেখানে রাগে চলে আসে এবং আমাদের তাকেশিকে মারতে শুরু করে এবং তারপর সে তার দুইটা হাতকে কম্বিনেশন করে তাকেশির উপরে একটি চপ মারে, যার কারণে তাকেশি সেখানে হাঁটু গেড়ে বসে পড়ে। কিন্তু তারপরও তাকেশি সেখানে হার মানে না এবং সে যখন উঠতে যায় তখনই রায়ান হোল তারপর আরেকটি চপ মারে, যার কারণে এইবার সে মাটিটি সম্পূর্ণ গেড়ে যায়। সকলে ভাবতে থাকে সে হেরে গেছে। ফ্যাং ভাবতে থাকে, তাকেশি তোমার কাছ থেকে আমি এটা আশা করি নাই। আর তখনই আমরা দেখতে পাই তাকেশি তার একটি সিক্রেট টেকনিক ব্যবহার করে এবং রায়ান হোল্ডের পেটের মধ্যে খুবই শক্তিশালী একটি পাঞ্চেস করে। এখানে আমরা তাকেশি ভাবতে থাকে, এটা আমি ফ্যাংয়ের জন্য বাঁচিয়ে রেখেছিলাম, কিন্তু আমাকে ভাবতেও হয়নি যে তার উপর আমার এই টেকনিকটি ব্যবহার করতে হবে। তারপর গাইস আমরা এই সিক্রেট টেকনিকটা সম্পর্কে জানতে পারি। নর্মালি একটি স্প্রিংকে যদি আমরা প্রেশার প্রয়োগ করে বা চাপ প্রয়োগ করে সংকুচিত করি এবং তারপর ছেড়ে দিই, সেটা কিন্তু অনেক দূরে সরে যাবে। ঠিক এমনভাবেই আমাদের যে তাকেশি রয়েছে তার শরীরের মিডল পয়েন্টে সকল শক্তিগুলোকে একসঙ্গে সঞ্চার করে এবং সেগুলোকে হঠাৎ করে যখন সে ছেড়ে দেয় সেখানে তার যে শক্তি রয়েছে এটার অনেক গুণ বেশি বেড়ে যায়। আর এভাবে সে তার সম্পূর্ণ শক্তির হাতের মধ্যে নিয়ে এসে রায়ান হোল্ডের উপরে ব্যবহার করতেছে। সেখানে আমাদের রায়ান হোল্ড তার উপরও হার মানে না, সে দাঁড়িয়েছিল। তারপর এই সুযোগ নিয়ে তাকেশি আবার শক্তি জমা করে এবং তারপর আবারও একটি জবরদস্ত পাঞ্চ মারে। বাট এখানে এই হামলার কারণে আমাদের রায়ান হোল্ডের কিছু হয় না, উল্টো সে তাকেশিকে ধরে ফেলে। কিন্তু তাকেশির উপরে সে প্রচণ্ড পরিমাণ শক্তি দিতে থাকে। তাকেশি তার সম্পূর্ণ শরীরকে সংকুচিত করতে থাকে এবং তার ব্লাস্ট করা হামলাটিকে ব্যবহার করে সেখান থেকে বেঁচে যায়। এখানে রায়ান হোল ভাবতে থাকে, আমি তার উপর যতটুকু শক্তি প্রয়োগ করতেছি সে তার দ্বিগুণ শক্তি ব্যবহার করতেছে। তারপর রায়ান হোল তার চুলের মধ্যে ধরে তাকে হিচড়ে নিয়ে তাকে দেয়ালের কাছে নিয়ে যায় এবং সম্পূর্ণ দেয়ালে তাকে রাউন্ড করানো অবস্থায় আবারও মাটিতে ফেলে তার মুখের উপরে পাঞ্চ করতে থাকে এবং তারপর তাকে আবারও সেই দেয়ালে ছুঁড়ে ফেলে দেয় এবং তারপর সে তার উপর একটি ফাইনাল হামলা করতে যায় এবং সে তাকে হামলাটা করতে সাকসেসফুলও হয়ে যায় এবং সেখানে তাকেশি যখন হেরে যাবে তখনই তার একটি ফ্ল্যাশব্যাক চলে আসে। ওই ফ্ল্যাশব্যাকে সে ফ্যাংয়ের সঙ্গে হেরে গিয়েছিল এবং এটা দেখে সে আবার জোশে চলে আসে এবং সে তার ব্লাস্ট কোর টেকনিকের মাধ্যমে তার সকল শক্তি তার পায়ে নিয়ে এসে রায়ান হোল্ডের চোয়ালের মধ্যে একটি লাথি মেরে দেয়। আর এই লাথির কারণে তার সম্পূর্ণ মাথা এখানে লড়ে যায়, মানে সে দিনের মধ্যে তারা দেখতে শুরু করে এবং তারপর এখানে আমাদের তাকেশি সম্পূর্ণ রেজ মোডে চলে আসে। সে তার উল্টা পা ব্যবহার করে, মানে অন্য আরেকটি পা ব্যবহার করে তাকে আবারও সেম কিক মারে এবং এই কিকের কারণে আমাদের রায়ান হোল্ড সেখানে নক আউট হয়ে যায় আর এভাবেই তাকেশি জিতে যায়। কিন্তু তার পায়ে অনেক বেশি ইনজুরি হয়ে গিয়েছিল। সে তার আঙ্কেলকে বলতে থাকে যে তার যে সিক্রেট টেকনিক ছিল এটা সকলে দেখে ফেলেছে, যেটা সে ফ্যাংয়ের বিরুদ্ধে ব্যবহার করতে চেয়েছিল আর এটা খুবই খারাপ হয়েছে। আর এদিকে আমরা দেখতে পাই অন্য একটি কোম্পানির চেয়ারম্যান, সে কিনা খুবই রেগেছিল। আর তার ফাইটারকে কি আপনাদের মনে আছে? ওই যে একটা ফাইটার যাই কিনা আমাদের চোখে দেখে না, কিন্তু চোখে না দেখা ছাড়াও কিন্তু এর আগের ব্যাটেলটা সে জিতে গিয়েছে। ওই ফাইটার চেয়ারম্যান আমাদের এই মেয়ে ফাইটারটা।
আর তার যে অপোনেন্টে হারিয়ে যাচ্ছে মানে অন্য একজন চেয়ারম্যান, তাকে সে বলতে থাকে তুমি আমাকে বোট আউট করো, কিন্তু সেই কোম্পানি ফাইটার নগিকে বোট আউট করতে চায়। কিন্তু সে মেয়ে ফাইটারটি বলতে থাকে তুমি আমাকে একবার বোট আউট করেই দেখো না, আমার যে ফাইটার সে যদিও চোখে দেখে না কিন্তু এর পরবর্তী ম্যাচটাও সেই জিতবে। আর নগির যে ফাইটার রয়েছে ওমাটোকিতা, তাকেও আমার ফাইটারই হারাবে। অন্যদিকে আমরা দেখতে পাই একটি নতুন ম্যাচের অ্যানাউন্সমেন্ট হয়, যেটা হয়েছিল আমাদের যে জুলিয়াস নয়, ওর নামটা আমার মনে নাই, বাম পাশে যার চেহারা দেখতে পাচ্ছেন, কিন্তু গাইস ওকে কিন্তু আপনারা সকলে চিনেন। আর তার সঙ্গে ফাইট হবে আমাদের মোটেবা, মানে যেই ফাইটারটা চোখে দেখে না। সো এটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, এটা আমরা জানতে পারবো পরবর্তী কোন এপিসোডে। আর ততক্ষণ এই হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ, কেমন আছেন সবাই অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। সো গাইজ আমরা কেনগেন আসরের আজকে এপিসোড নাম্বার 3 থেকে শুরু করব, অর্থাৎ এপিসোড নাম্বার 3 এবং এপিসোড নাম্বার 4। আর আমরা এই ভিডিওতে খুবই কম পরিমাণে ক্লিপ ব্যবহার করব, কারণ না হলে কপিরাইট স্ট্রাইক আসার সম্ভাবনা থাকে। তো যেমনটা আমরা জানি মোটেবার সঙ্গে আমাদের জুনের ব্যাটেল হবে। এখন আমরা মোটেবার পাস সম্পর্কে জানতে পারি, যে কিনা আগে ফৌজে কাজ করত, কিন্তু কোনো দুর্ভাগ্যবশত তাকে ফৌজ থেকে বের করে দেওয়া হয়। এবং তারপর মোটেবার যে চেয়ারম্যান ছিল সে একদিন জাহাজে ভ্রমণ করতেছিল, কিন্তু তখনই তাদের জাহাজে কিছু লুটেরা এসে হামলা করে দেয়। সে তার সকল জানমালের দায়িত্ব দিয়ে দেয় আমাদের মোটেবার কাছে, এবং তারপর মোটেবা একাই তাদের সকলকে মেরে এখানে খুবই ভয়ঙ্কর হয়ে যায়। এবং তারপর থেকে সে যে কতজন মানুষকে মারছে এটা আজ পর্যন্ত কোনো হিসাবই নেই। আর এর জন্যই তার কোম্পানির এখানে যে চেয়ারম্যান ছিল সে তাকে কেনগেন টুর্নামেন্টে নিয়ে এসেছে, যাতে সে তার পছন্দ মতো ফাইটারের সঙ্গে ফাইট করতে পারে। আর মোটেবার যে দুটা চোখ আগে থেকে নষ্ট হয়ে যায়, কিন্তু আমরা এর আগের ফাইট সিনে দেখেছিলাম। সেখানে ব্যাটেল এরিয়াতে আমাদের জুন এবং মোটেবা দুজনই প্রস্তুত হয়ে যায়, যেখানে আমাদের জুন ছিল একটি গেমিং কোম্পানির আন্ডারে, এবং রেফারি ফাইনালি এখানে অ্যানাউন্সমেন্টও করে দেয়। এবং তার পরবর্তীতে মোটেবা জুনের দুইটা চোখের উপরে হামলা করে এবং তাকে অন্ধ বানানোর চেষ্টা করে, মানে তার দুইটা চোখ নষ্ট করে দেওয়ার চেষ্টা করে। কিন্তু জুন এখানে একটু বেশি হুঁশিয়ার ছিল, সে আগে থেকে জানতো তার হামলা, এবং এটা সে এখানে প্রেডিক্ট করতে পেরেই তার মুখটাকে আগে থেকে একটু উপরের দিকে তুলে নিয়েছে, যার কারণে তার সেই হামলাটি আমাদের জুনের কিছুই করতে পারে নাই। মোটেবা সেখানে রেগেছিল। জুন বলতে থাকে আমি জানতাম তুমি এখানে অন্ধ, কিন্তু তোমার যেই সকল হামলা রয়েছে এগুলো খুবই একুরেট। এবং তারপর তারা দুজন একে অপরকে হামলা করতে থাকে, যেখানে পাঞ্চেস এবং লাথি দুটাই মারতে থাকে। কিন্তু আমাদের জুন কিন্তু এগুলোতে একটু উস্তাদ ছিল, যার কারণে মোটেবা এখানে খুব বাজেভাবে মার খেতে থাকে, তো আবার জুনের হাতে। কারণ আমরা তো জানি জুন তো একটা বড় মাপের একদম প্রো রেসলার, কিন্তু আমাদের মোটেবা কিন্তু মানে এতটাও ভালো করে চোখেই দেখতে পারতেছে না। সে শুধু তার কানকে ব্যবহার করে চারদিকে কি হচ্ছে এটা সাউন্ডটাকে প্রেডিক্ট করে কিন্তু ফাইট করতেছে। আর এখানে মোটেবা জুনের সকল হামলাগুলোকে ডিফেন্স করতেছিল। তখনই জুন সেখানে খুবই পাওয়ারফুল একটি পাঁচ মোটেবার উপরে অ্যাপ্লাই করে, আর এই পাঁচটি খাওয়ার পর মোটেবার অবস্থা সেখানে খুব প্রচণ্ডভাবে খারাপ হয়ে যায়। আর মোটেবা তখন সেখান থেকে নিজেকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। এবং তারপর সে তাকে একটি ফাইটিং পজিশনে নিয়ে আসে এবং সে তার উপরে ডিডিটি অ্যাপ্লাই করে। কিন্তু এই হামলাটির পরেও মোটেবা সেখানে হার মানে না, সে তার শরীরের সকল শক্তি তার গাড়ের উপরে দিয়ে দেয় এবং সেখান থেকে নিজেকে ছাড়ানোর সম্পূর্ণ চেষ্টা করে। কিন্তু আমাদের জুন তাকে তার সম্পূর্ণ প্রেশার প্রয়োগ করে ধরেছিল, কিন্তু আমাদের মোটেবার শক্তি জুনের তুলনায় প্রচুর ছিল, যার কারণে সে সেখান থেকে মানে উঠতে সক্ষম হয়ে যায়। এবং সে ওঠার পরবর্তীতেই আমাদের জুনের উপরে তার হামলাটিকে করার জন্য প্রস্তুত হয়ে যায়। কিন্তু তখনই আমরা দেখতে পাই সেখানে জুন হাসতেছিল, এবং সে হাসা অবস্থায় আমাদের মোটেবার দুই কানের দুই সাইড দিয়ে সে হামলা করে দেয়। অর্থাৎ এখানে আমাদের জুন ভালো করেই বুঝতে পারে মোটেবার যদি দুইটা কান নষ্ট করে দেওয়া হয় তাহলে সে কিছুই করতে পারবে না। আর এজন্যই সে বর্তমানে আমাদের মোটেবার দুই কানের উপরে হামলা করে। কিন্তু আমরা জানতে পারি এই হামলার ফলে মোটেবার তেমন কোনো ক্ষতি হয় না, জাস্ট তার কানের দুইটা পর্দা ফেটে গেছে। কিন্তু তারপরও সে একটু একটু সাউন্ড সে মানে শুনতে পারে, মানে তার সম্পূর্ণ শোনার শক্তি এখানে চলে যায় না। তারপর মোটেবা সেখানে প্রচণ্ড রেগে যায়, কারণ এটাই তার শেষ সম্বল ছিল। আর এখানে জুন তার ওই জিনিসটার উপরই হামলা করেছে। আর তখন সেখানে মোটেবা তার চেঞ্জ শক্তিকে ব্যবহার করে আমাদের জুনের উপরে একটি হামলা করে, এবং তৎক্ষণাৎ সে জুনের সকল লোকেশন প্রেডিক্ট করতে পারে, যার কারণে সে পরবর্তী হামলা জুনের মুখের উপরে করে দেয়, এবং তারপর একের পর এক হামলা তার উপরে করতেই থাকে। আর এইদিকে জুন তাকে কাউন্টার হামলা করার জন্য তার উপরে তার মাথা ব্যবহার করে একটি হেডশট মারে, কিন্তু এই হামলার ফলে আমাদের মোটেবার শুধু একটা দাঁতই ভাঙে। এখানে জুন খুবই রেগেছিল, আর আমাদের মোটেবা এখানে বক্সিং পজিশনে চলে আসে। এখানে জুন কোনোভাবে বিশ্বাস করতে পারছিল না যে মোটেবা বক্সিংও জানে, কারণ সে তো কোনো বক্সার নয়। কিন্তু তার পরবর্তীতে আমরা দেখতে পাই মোটেবা খুবই প্রফেশনালভাবে তার উপরে বক্সিং প্র্যাকটিস করতেছিল। সে তার প্রথমে মুখের উপরে হামলা করে এবং তারপর তার চিস্টের উপরে হামলা করে, এবং এই সকল হামলার মাধ্যমে সে তাকে দুর্বল বানানোর চেষ্টা করতেছিল। এবং পরবর্তীতে সে তার প্রত্যেকটা হামলা জুনের উপরে খুব বাজেভাবে করতে থাকে।
আর আমাদের জুন সেখানে শুধু দাঁড়িয়েছিল এবং তারপর সে জুনের মুখের মধ্যে আবারও একটি পাঞ্চেস ল্যান্ড করে, যেটা খুবই শক্তিশালী ছিল। আর সকলে তার এই বক্সিং টেকনিকটাকে দেখে খুবই অবাক ছিল। তারপর এখানে মোতেবা জুনের চোখের উপরে আবারও হামলা করে, কিন্তু এই হামলা থেকেও জুন খুবই সহজে বেঁচে যায় এবং দেখতে পাই জুন খুবই সহজে তার হাত থেকে ধরে ফেলেছে। আর তাকে বলতে থাকে, তুমি একই হামলা আমার উপরে বারবার কখনই ব্যবহার করতে পারবে না। আমি এখানে এমনটা নাটক করেছি যেন তুমি আমার চোখটাকে যে ডিস্ট্রয় করেছো এটা তুমি 100% সিকিউর হয়ে যাও, এবং তার পরবর্তীতেই আমি তোমার হাতটাকে ধরে ফেলেছি। এবং তারপর এখানে তারা আবারও ফাইট করতে থাকে। মোটেবা তার সেম টেকনিক ব্যবহার করতে থাকে, কোনো চেঞ্জেস আনে না, এবং আবারও তার মুখের উপরে হামলা করে, অর্থাৎ সে তার চোখটাকে আবারও ডিস্ট্রয় করে দেওয়ার চেষ্টা করে। বাট এখানে আমাদের জুন তাকে খুবই জবরদস্ত একটি পাঞ্চ মারে এবং ক্রমাগত তাকে আবারও মারতে থাকে। এবং সে যখন তাকে প্রায় দুর্বল মনেই করতেছিল, আমাদের জুন তখন তার উপরে আবার হামলা করতে চলে আসে, তখনই এখানে মোতেবা তার হাত দুটাকে ব্যবহার করে তার কানের পর্দাকে সেখানে আবারও ড্যামেজ করে ফেলে। আর এখানে মোতেবা বলতে থাকে, তুমি কি ভেবেছিলে শুধু তুমি অ্যাক্টিং করতে পারো? আমিও এতক্ষণ হারার মতো নাটক করতেছিলাম। এবং তারপর সে তার চোখটাকে আবারও ড্যামেজ করার জন্য দুটো আঙ্গুল অগ্রসর করে, কিন্তু জুন যখন সে হামলাটাকে আটকানোর জন্য নিজের দুইটা হাত উপরের দিকে নিয়ে আসে, তখনই এই সুযোগটার ফায়দা নিয়ে মোতেবা তার শরীরের উপরে একটি পাঞ্চ করে। আর এই পাঞ্চটা খুবই ভয়ানক ছিল, যার কারণে জুন সেখানে মাটিতে পড়ে যায়। আমরা দেখতে পাই তাকেশি, যে কিনা ফাইটটা সম্পূর্ণ দেখতেছিল, আর তাকেশি তখন চিন্তা করে এই পাঞ্চটা সত্যি খুবই পাওয়ারফুল ছিল। আর আমরা এখানে জানতে পারি এই পাঞ্চটার মাধ্যমে অপোনেন্টের শরীরের যে ভিতরের অর্গানগুলো রয়েছে ওইগুলো এখানে ড্যামেজ হয়ে যায়। আর তারপর সেখানে মোতেবা স্মাইল করতে থাকে এবং এখানে এরিনা থেকে চলে যেতে থাকে, কারণ সে মনে করেছিল হয়তোবা জিতে গেছে। কিন্তু জুন সেখানে আবারও দাঁড়িয়ে পড়ে। জুনের এই পরিমাণ হিম্মত দেখে এখানে মোতেবা সম্পূর্ণ ইমপ্রেস হয়ে যায়। আর গাইস, এখানে সে দেখবে কিভাবে? অবশ্য সে তো এখানে চোখেই দেখে না, হয়তোবা সে এখানে ফিল করতে পারছে যে জুন আবারও দাঁড়িয়ে পড়েছে। তারপর এখানে আমরা জুনের ব্যাক স্টোরি সম্পর্কে জানতে পারি। ছোটবেলার জুন যে কারোর সঙ্গে খুবই অল্প সময়ে ফাইট করতো, তার সে যে কারোর সঙ্গে দেখা করলেই শুধু ফাইট করতে চাইতো। আর একদিন তার মাস্টার তাকে খুব বাজেভাবে হারায় এবং তার সঙ্গে তাকে কিছু টাকাও দেয়, আর তাকে বলতে থাকে, তোমার ভিতরে সত্যিই খুবই ট্যালেন্ট রয়েছে, সো আমি তোমাকে প্রো রেসলার বানাতে সম্পূর্ণ সহযোগিতা করব। এবং তারপর থেকে জুনের লাইফস্টাইল সম্পূর্ণ চেঞ্জ হয়ে যায়, সে পরিণত হয় প্রো রেসলারে। আর এই কথা চিন্তা করে সে উঠে যায়, কারণ সে এত সহজে হারতে পারে না। মোতেবা এখানে অগ্রসর হয়, তারপর সে মোতেবার উপরে ব্লাড ছিটিয়ে দেয় এবং তারই সঙ্গে সে মোতেবাকে আবারও তুলে ফেলে এবং তারপর সে তাকে মাটিতে আবারও আছাড় মারে। কিন্তু এই হামলাতে মোতেবার তেমন কোনো একটি ক্ষতি হয় না। তারপর মোতেবা সেখানে আবারও দাঁড়িয়ে যায় এবং পাশাপাশি সে সেখানে জুনকে আবারও সেই একই হামলা করে। তারপর সে জুনকে মাটিতে ফেলে দেয় এবং পাশাপাশি 1 2 3 এইভাবে কাউন্টডাউন করে। আর আমাদের মোতেবা এখানে জিতে যায়। মোতেবা এখানে যাওয়ার আগে জুনকে বলতে থাকে, তুমি যদিও হেরে গেছো, কিন্তু তুমি তোমার সেরাটুকু দিয়েছো, কারণ তোমার সঙ্গে ব্যাটেল করে আমি ভালোভাবেই বুঝতে পেরেছি যে ফাইটের আসল মজাটা আসলে কি। তারপর আমরা মোটেবাকে দেখতে পাই, যে কিনা তার চেয়ারম্যানকে বলতে থাকে, আমার এখানে চোখ তো আগে থেকেই ড্যামেজ ছিল, প্লাস এই ব্যাটেলের কারণে আমার কান দুইটাও ড্যামেজ হয়ে গেছে, আর ফাইটিং স্পোর্টে তো আমার মনেই হচ্ছিল যে আমি ম্যাচটা হেরে যাব। কিন্তু তখনই আমার মাথায় চিন্তা আসে, আমার কাছে এখন আমার নাক বেঁচে আছে এবং এটার মাধ্যমে আমি তার সেই সকল উপস্থিতিগুলোকে ফিল করতে পেরেছি। কিন্তু কিছুক্ষণের কারণে আমি অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম, কারণ সে আমার উপরে রক্ত ছিটিয়ে দিয়েছিল। আর তারপর আমরা দেখতে পাই সোবেং, যে কিনা খুবই এক্সাইটেড ছিল, কারণ সোবেং এর ম্যাচ এখন হতে যাচ্ছে, তো আবার সেকেন্ড রাউন্ডে। আর গাইস, এখানে আমি খুবই দুঃখিত, কারণ ভিডিওটা খুবই ছোট ছিল, কিছু করার নাই, আমাদের আজকে এখানে ভিডিওটা শেষ করতে হবে। আর এখানে এপিসোডের শুরুতে আমরা সোবেং এর লড়াই করার উদ্দেশ্য জানতে পারি, যেখানে আমরা জানতে পারি হায়ামি, যে কিনা কাতাহারার সমতুল্য একজন চেয়ারম্যান, এবং তারা সোবেং এর ভিলেজটিকে দখল করতে গিয়েছিল। এবং তখন তারা সোবেংকে এটা বলেছিল, তারা যদি ফাইটিং করে এই ফাইটটা জিততে পারে তাহলে তারা তাদেরকে ছেড়ে দিবে। আর এখন যদি আমরা কথা বলি, সোবেং এর ফাইট হবে রি নামে একজন ফাইটারের সঙ্গে। আর এখানে আমরা জানতে পারি রি খুবই ভয়ঙ্কর মাপে একজন ফাইটার, যে কিনা তার নিজের ইচ্ছা মতো যে কাউকে যে কোনো সময় মেরে দিত। আর তারপরই তার লাইফে যখন তার গার্লফ্রেন্ড চলে আসে, তখন সে এই সকল কিলিংগুলোকে বাদ করে দেয়, সে আর কাউকে মারতে চায় না। আর এখন সে একটি ফাইটিং করে বা টুর্নামেন্টে এখানে অংশগ্রহণ করে, যা পায় সেটার মাধ্যমেই সে তার জীবনটাকে অতিবাহিত করতেছে। আর এখন সে কেন টুর্নামেন্টে জয়েন করেছে, এটা তো আমরা সকলেই জানি। তো এখন এখানে তাদের দুজনের মধ্যে ফাইট শুরু হয়ে যায়। রেফারি বলতে থাকে, তো তোমরা ফাইট শুরু করো। আর তখনই আমাদের সোবেং এর উপরে খুবই পাওয়ারফুল একটি পাঞ্চ ল্যান্ড করে দেয়, কিন্তু সোবেং সেটাকে তার মাথা ব্যবহার করে খুবই সহজে ডজ করে। আর এখানে আমাদের রি ভালো করে বুঝতে পারে সোবেং কতটা শক্তিশালী। তারপর সোবেং তাকে একটি কিক মারে, কিন্তু রি সে কিকটাকে খুবই সহজে বেঁচে যায় এবং তারপর সে তার হামলাগুলোকে প্রেডিক্ট করতে থাকে এবং সে তার চারদিক থেকে খুবই স্পিডলিভাবে ঘুরতে থাকে। সোবেং সেখানে তাকে খুব ভালোভাবে দেখতেছিল। আর তখনই রি তার উপরে খুবই শক্তিশালী একটি পাঞ্চ ল্যান্ড করে দেয়
কিন্তু এই পাঞ্চের ফলে আমার সব্যাঙের তেমন কোনো ক্ষতি হয় না। এদিকে গাওলিং চিন্তা করতেছিল এই শক্তিশালী পাঞ্চ খাওয়ার পরও আমাদের সব্যাঙের কিছু হয় নাই। তার মানে সব্যাং যদি এখানে লিয়ের সকল টেকনিকগুলোকে ভালো করে প্রেডিক্ট করতে পারে তাহলে পুরো ম্যাচটাই তার আয়ত্তে চলে আসবে। এদিকে আমরা দেখতে পাই আমাদের গাওলিং তার প্রত্যেকটা পাঞ্চটিকে ড্রস করতেছিল, আর যেগুলো তার শরীরে রাখতেছিল এগুলো তার তেমন বেশি একটা ক্ষতি করতেছিল না। আর তখন আমাদের রি তার প্রত্যেকটা হামলা শুধু রিপিট করতে থাকে, আর আমাদের সব্যাং প্রত্যেকটা হামলাকে শুধু ডজ করতে থাকে। আর এখানে লড়াইয়ের এক পর্যায়ে আমাদের রি তার সম্পূর্ণ শক্তি একসঙ্গে করে সব্যাংয়ের উপরে একটি পাঞ্চ করে। সব্যাং এখানে সঙ্গে সঙ্গে তার মাথা দিয়ে তার উপরে আঘাত করে। আর এখানে আমরা বুঝতে পারি যে চারিদিক তার মাথার আঘাতের ফলে কি একটা অবস্থা হয়েছে, মানে সম্পূর্ণ এরিনাতে একটি ছিদ্র হয়ে গেছে তার মাথার আঘাতের কারণে। এখানে সব্যাং পাগলের মতো হাসতে থাকে। এখানে রি ভালো করে বুঝতে পারে সব্যাংয়ের এই হামলাটা যদি একটুর জন্য হলো তার শরীরে লেগে যেত তাহলে এখানেই সে দি এন্ড হয়ে যেত। তারপরে আমাদেরকে এখানে জানানো হয় আগের জামানায় যেখানে শুধু নিনজারা সোয়ার্ড ব্যবহার করত, আর তারপর থেকে যে সকল মানুষরা ফাইটিং করতো তারা নিজেদের সঙ্গে এই সোয়ার্ডগুলোকে লুকিয়ে রাখতো। কিন্তু এক সময় তারা চিন্তা করে কেননা হাতকেই সবচেয়ে শক্তিশালী সোয়ার্ড বানানো যাক, এবং তারপর থেকে এই ফাইটিং স্টাইলের আবিষ্কার হয়। আর এখন আমরা দেখতে পাই যেখানে রি তার হাত সম্পূর্ণ এখানে ছুরির মতো ব্যবহার করে আমাদের সব্যাংয়ের উপরে ক্রমাগত হামলা করতে যাচ্ছিল, যেখানে সব্যাংয়ের উপরে লাথি এবং ঘুষি কন্টিনিউসলি মারতে থাকে। কিন্তু সব্যাং একটি ফাইনাল অ্যাটাক তার হাতের উপরে করে দেয় এবং সব্যাং সেখানে অনেক প্রচণ্ড রেগে যায়। কিন্তু এত কিছু পরও রি সেখানে থেমে থাকে না। আমরা দেখতে পাই সব্যাং রিয়ের উপরে খুবই শক্তিশালী একটি কিক মারে, আর তারপর আমাদেরকে জানানো হয় সব্যাংয়ের যে হাড্ডি রয়েছে সেটা ভিতর থেকে অনেক বেশি মজবুত, আর যেটা আমাদেরকে গাওলিং জানায়। গাওলিং এখানে আরও বলতে থাকে রিয়ের প্রত্যেকটি হামলা খুবই দুর্ভাবনীয়, কিন্তু এই সকল হামলা আমাদের সব্যাংয়ের উপরে হামলা কাজ করবে না, কারণ আমরা জানি সব্যাং কিন্তু ইচ্ছা করে একদম ছোটবেলা থেকে নিজের উপরে আঘাত করত যাতে সে প্রচণ্ড পরিমাণে মার সহ্য করতে পারে। আর এখানে আমরা দেখতে পাই যেখানে সব্যাংয়ের উপরে আমাদের রি কন্টিনিউসলি হামলা করতেছিল, মানে সে আবার একবার কিক মারে আবার একবার পাঞ্চ মারে, প্লাস আমাদের সব্যাং আবার এখানে কামব্যাক করে, কিন্তু এখানে কেউই হার মানছিল না। তারপর আমরা দেখতে পাই সব্যাং যখন তার উপরে মাথা ব্যবহার করে হামলা করতে যায় তখন আমাদের রিও তার মাথা অগ্রসর করে, যার কারণে এইবার আমাদের সব্যাং সেখানে প্রচণ্ড পরিমাণে আঘাত পায়। তারপর রি এটা সুযোগ নিয়ে তার উপরে স্পিডলিভাবে অনেকগুলো পাঞ্চেস করতে থাকে এবং তাকে নিচে ফালিয়ে এখানে পাঞ্চেস করতে থাকে। সব্যাং চিন্তা করে আমাকে এখন আমার ভিলেজের লোকগুলোকে বাঁচাতে হবে, আমি আমার বাবাকে ওয়াদা করেছিলাম আজকের এই ম্যাচটা আমি জিতেই ছাড়বো। এবং তারপর সেখানে সব্যাং আবারও হুঁশে চলে আসে এবং তারপর সে সেখান থেকে দাঁড়িয়ে পড়ে এবং তারপর সে রিয়ের উপরে তার ফাইনাল হামলা নিয়ে অগ্রসর হয় এবং সে তার কনুইটাকে উপরে করে তার উপরে হামলা করার জন্য এগিয়ে আসে। কিন্তু 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 এখানে আমরা দেখতে পাই সব্যাং হামলা করার আগেই আমাদের রি তার উপরে আবারও 2-3টা পাঞ্চ মেরে দেয়, আর এই পাঞ্চটার কারণে আমাদের সব্যাং সেখানে নক আউট হয়ে যায়, আর তার এই ভুলের কারণেই সে আজকে এখানে হেরে যায়। তারপর আমরা দেখতে পাই সব্যাং যে কিনা হুঁশ ফিরে পেয়েছে। এখানে তার সামনে গাওলিং ছিল। গাওলিং বলতে থাকে অনেক ভালো তুমি টক্কর দিয়েছো কিন্তু দুর্ভাগ্যবশত হেরে গেছো। সব্যাং বলতে থাকে আমি আর কখনই এখানে ফাইট করব না। এখানে গাওলিং বলতে থাকে এরকম মানুষকে আমি খুবই অপছন্দ করি যারা কিনা ফাইটে হেরে যাওয়ার পর নিজের স্বইচ্ছায় ফাইটটাকে ছেড়ে দেয়। তোমাকে এখন হার মানা যাবে না, নিজের সম্পূর্ণ মনোবলটাকে ধরে রেখো এবং সামনের দিকে অগ্রসর হও। এবং তারপর এই কথাগুলো বলার সঙ্গে গাওলিং সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই হায়ামিকে, আর এখানে নগির মতো কিন্তু হায়ামিও একটি বড় কোম্পানির মালিক। সেখানে তার অলরেডি মানে তার আন্ডারে যে সকল কোম্পানি ছিল 3টা কোম্পানির ফাইটার হেরে গেছে, সে সেখানে অনেক দুশ্চিন্তায় ছিল। আর এখানে একজন লোক সাইডে দাঁড়িয়েছিল আর ভাবতে থাকে আমি যদি হায়ামির সঙ্গে কাজ করতে থাকি তাহলে আমাকেও হায়ামির সঙ্গে রাস্তায় ভিক্ষা করতে হবে, আর এই জন্য সময় থাকতে থাকতে আমি নগি কিংবা অন্যান্যদের কোম্পানিতে চলে যাই। আর তখনই তার পিছন থেকে একজন অ্যাসিস্ট্যান্ট এসে বলতে থাকে আমি জানি তুমি কি ভাবতেছো, আমাদের ফাইটার একটু সহজে হারবে না, সো তোমার এখন যাওয়া উচিত হবে না। অন্যদিকে আমরা দেখতে পাই আমাদের ওই মাতলা লোক আরেকজন লোক ছিল, সে তাকে বলতে থাকে আমার কিছু যায় আসে না আমার ফাইটার হারুক কিংবা জিতুক, আমি তো এখানে শুধু মজা করার জন্য এসেছি। তাছাড়া ক্যানগেন টুর্নামেন্টে যেই পরিমাণ ভালো খাবার আমাদেরকে দেওয়া হচ্ছে এগুলো খাইলেই তো যথেষ্ট। আর তখনই সেখানে হায়ামির কিছু প্রাইভেট গুন্ডা চলে আসে, তাও আবার তাদেরকে কিছু নাস্তা পাতি করানোর জন্য। অন্যদিকে আমরা সেসরাকে দেখি, সে চিন্তা করছিল আর মাত্র একটা ম্যাচ, এটা যদি আমি উইন করতে পারি তাহলে ওমা টোকিটার সঙ্গে ম্যাচ হবে আমার, এবং তারপর এখানে আমার ড্রিম সম্পূর্ণ সত্যি হতে চলেছে। এটা তো ভাবতেই আমার অবিশ্বাস্য মনে হচ্ছে। অন্যদিকে আমরা দেখতে পাই ওমা টোকিটাকে সে কেন এতটা বেশি পছন্দ করে। আসলে তারা দুজন যখন ছোট ছিল ওমা তার অ্যাডভান্স ফর্ম ব্যবহার করে তাকে অনেকবার বাঁচিয়েছিল। তারপর আমরা এই নাতে দেখতে পাই যেখানে সেসরার সঙ্গে ফাইট হবে আমাদের কুরুকি গেনসাই। তার মানে কি গাইস, আপনি কি বুঝতে পারছেন? মানে এখনই আমাদের সেসরার দি এন্ড হয়ে যাবে। সো এখন আমাদের কুরুকি গেনসাইটা অবশ্যই জিতবে, যার সঙ্গে কুরুকি গেনসাইয়ের ফাইট হোক না কেন সে প্রচন্ড পরিমাণ শক্তিশালী। তো আমি যেমনটা শুনেছি একজন স্টুডেন্ট তার মাস্টারকে মেরে ফেলেছে, ওটা কি তুমি? তাহলে আমি তোমাকে ছাড়বো না,
কারণ ওই মাস্টারটা আমার বন্ধু ছিল। আর তারপর সেসরা তার প্রথম হামলাটি করে এবং কুরুকি সেটাকে খুবই সহজে ডজ করে এবং তারপর সে কুরুকির চারদিক খুবই স্পিডলিভাবে ঘুরতে থাকে এবং কুরুকি গেনসাইকে কনফিউজ করার চেষ্টা করে, কিন্তু সে খুবই দীর্ঘ একটি নিঃশ্বাস নেয় এবং তার উপস্থিতিটাকে এখানে ফিল করতে পেরে তার হামলাটাকে আবারও ডজ করে এবং তাকে বলতে থাকে, তোমার প্রত্যেকটি হামলা আমার মুখস্থ রয়েছে, তোমাদের নাতাশা পাম্প নামে একটি টেকনিক রয়েছে, সেটাকেও আমি ভালো করে বুঝতে পারি। আর তারপর আমাদের সেসরা সেখানে আবারও দৌড়াতে থাকে এবং কুরুকি গেনসাইয়ের উপরে সে আবারও হামলা করতে চলে আসে। এখানে সেসরা চিন্তা করছিল তার এখন নাতাশা পাম্প টেকনিকটি ব্যবহার করা উচিত, কিন্তু সে যখন এমনটা করে আমরা দেখতে পাই কুরুকি গেনসাই খুবই সহজে তার হামলাটাকে সেখানে থামিয়ে দেয়। আর এখানে কুরুকি গেনসাই চিন্তা করতে থাকে সত্যি তার হামলাটা খুবই পাওয়ারফুল ছিল, কিন্তু আমার এখানে ভাবতেও এখানে অবাক লাগে এত ট্যালেন্টেড একজন স্টুডেন্ট তার মাস্টারকে মেরে ফেলবে আর সে এতটা বেশি সাইকো হয়ে যাবে, কিন্তু এখন আমাকে আমার বন্ধু হত্যার প্রতিশোধ নিতে হবে, তবে তাকে হারানোর মাধ্যমে। কুরুকি গেনসাই তার আশেপাশে একটি সার্কেল বানিয়ে ফেলে আর চিন্তা করে আমাকে এখন এটা থেকে বাইরে বের হলে চলবে না, কারণ এটা থেকে আমি বাইরে বের হলেই আমি হয়তো বা হেরে যেতে পারি। তারপর সেসরা তার উপরে আবারও হামলা করে, কিন্তু এইবার কুরুকি গেনসাই তার সম্পূর্ণ হাতটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করে, যার মাধ্যমে সে এই নাতাশা পাম্প টেকনিকটিকে বারবার পারফরমেন্স করতেছিল। কিন্তু আমরা দেখতে পাই সেসরা সেখানে প্রচণ্ড পরিমাণে শক্তিশালী ছিল, সে যখন তাকে এখানে সার্কেলভাবে একটি রাউন্ড শেপ রোটেট করায় তখনই সে উল্টা কুরুকি গেনসাইকে নিচে ফেলে দেয় আর তখন সেসরার শরীর থেকে ডেমন ওরা আসতে শুরু করে আর সেসরা চলে যায় তার প্রাইম ফর্মে এবং কুরুকির উপরে কন্টিনিউসলি হামলা করতে থাকে। এদিকে আমরা সেসরার পাস্ট সম্পর্কে জানতে পারি, যেখানে তার বাবা ছোটবেলা তাদেরকে রেখে চলে যায় এবং তারপর সেখানে সেসরা খুবই একাকিত্ব হয়ে যায়, কিন্তু তারপর একদিন কিছু গুন্ডা বদমাস তার উপরে হামলা করে এবং তখনই ওমাটুকিটা সেখানে চলে আসে এবং সেসরাকে সেখান থেকে বাঁচিয়ে ফেলে এবং এখানে আমরা জানতে পারি সেসরা যাকে কিনা কেউ দেখাশোনা করে নাই, যার কারণে সে সাইকো হয়ে যায় আর তার বাবা তার অর্গানটিকে বিক্রি করার জন্য সেখানে নিজেই গুন্ডা পাঠিয়েছে। আর এই ব্যাপারটা জানতে পেরে সেসরা খুবই রাগ হচ্ছিল আর ওমাটুকিটা যখন তাকে বাঁচিয়ে ফেলে তখন সেসরা ওমাকে একটা কথাই বলেছিল, আজকে আমি এখান থেকে চলে যাচ্ছি, কিন্তু বড় হয়ে একদিন আমি তোমাকে অবশ্যই সাহায্য করব। আর তারপর সেখান থেকে ওমার দেখা হয় নিকোটুকিটার সঙ্গে। অন্যদিকে আমাদের সেসরা ওমাটুকিটাকে ট্রেনিং করা অবস্থায় দেখতে পায় এবং তারপর সে নিজে একটা মাস্টার চুজ করে এবং তারা দুজন ট্রেনিং করে, উল্টা তারা দুজন মিলে তার যে বাবা ছিল তাকে মেরে ফেলে এবং তার সকল সম্পত্তি নিয়ে নেয়। তারপর সে একদিন ওমাটুকিটার ফাইটিং স্কিল দেখতে থাকে এবং সে চিন্তা করে নিকোটুকিটার কাছে ফাইট শিকার পর ওমা এখানে অনেক বেশি শক্তিশালী হয়ে গেছে, আমাকে এখন ওমার লেভেলে যেতে হবে এবং তারপর সে তার মাস্টারের কাছে হার্ড ট্রেনিং করতে থাকে এবং এত পরিমাণ শক্তিশালী হয় যে নিজের মাস্টারকে সে হারিয়ে দিয়েছে। তারপর আমরা প্রেজেন্ট টাইমে সিন দেখতে পাই, যেখানে ব্যাটেল আরও ইন্টারেস্টিং হয়ে গিয়েছিল। সেখানে সেসরা আমাদের গেনসাইয়ের উপরে কন্টিনিউসলি হামলা করতেছিল, কিন্তু আমাদের কুরুকি গেনসাই এখানে কোনো বাচ্চা ছিল না, সে তার প্রত্যেকটা হামলাকে ডিফেন্স করতেছিল। সেখানে এক পর্যায়ে আমাদের সেসরা তার একটি নাতাশা পাম্প টেকনিক ব্যবহার করে, কিন্তু কুরুকি গেনসাই তার হাতের ভিতরে ছিদ্র করে ফেলে এবং তার এই হামলা দেখে এখানে সেসরা খুবই ইমপ্রেস হয়ে যায়। তার সঙ্গে সে আমাদের কুরুকি গেনসাই আঙ্গুলটিও ভেঙে ফেলে। তারপর সে কুরুকি গেনসাইয়ের উপরে একটি কিক মারে, কিন্তু কুরুকি গেনসাই সেখান থেকে বেঁচে যায়। তারপর সে মাটিতে একটি গর্ত করে ফেলে, তাও আবার তার নাতাশা পাম্প ব্যবহার করে। আর তারপরে আমাদের সেসরা এটার সুযোগ নিয়ে গেনসাইয়ের উপরে কন্টিনিউসলি আরও একটা হামলা করে, বাট কুরুকি গেনসাই সেসরার চিস্টের মধ্যে একটি ছিদ্র করে দেয়, তো আবার তার আঙ্গুল ব্যবহার করে। এটা দেখে এরিনাদের যে সকল মানুষ ছিল তারা সবাই চিল্লাতে শুরু করে। সেসরা এখানে তার টেকনিকে সম্পূর্ণ পরিবর্তন করে এবং কুরুকি গেনসাইয়ের চারিদিকে রোটেট করতে থাকে এবং এই টেকনিকটির মাধ্যমে সে গেনসাইয়ের উপরে হামলা করে। কিন্তু এর পরবর্তীতেও গেনসাই তার প্রত্যেকটি হামলাকে খুব ভালোভাবে ডজ করতে পারছিল, এমনকি তার শক্তি সেসরা থেকে দ্বিগুণ ছিল, যেখানে তার একটা হামলাও গেনসাইকে কিছু করতে পারছিল না। তারপর সে নাতাশা পাম্প ব্যবহার করে, কিন্তু গেনসাই এখান থেকেও বেঁচে যায়। তারপর এখানে গেনসাই বলে অনেক হয়েছে, সময় চলে এসেছে ম্যাচটাকে এখানেই শেষ করার, এবং তারপর সে তার সম্পূর্ণ শক্তি হাতের উপর নিয়ে নেয়। তারই সঙ্গে তার চিস্টের উপরে হামলা করে তার চিজ সম্পূর্ণ এখানে চিরে ফেলে, যার কারণে এখানে কুরুকি গেনসাই বলতে থাকে, তো তুমি ধোঁকা দিয়ে তোমার মাস্টার এবং আমার বন্ধুকে মেরে ফেলেছো, এখন যাও এবং তার কাছে মাপ চাও। আর এদিকে আমরা দেখতে পাই ওমাটুকিটা, যে কিনা বারবার তার অ্যাডভান্স ফর্ম টেকনিকটি ব্যবহার করার কারণে প্রচুর পরিমাণে ভিতর দিক থেকে ড্যামেজ হয়ে গিয়েছিল। এখন তার পক্ষে এখানে ফাইট করা মোটেও সম্ভব হবে না, যেটা ডক্টর বলতেছিল। অন্যদিকে সেসুরাকে দেখি, সে তার চেয়ারম্যানকে বলে, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই পর্যন্ত নিয়ে আসার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত আমি হেরে গেছি, এবং এটা বলে সেসুরা সেখান থেকে চলে যায়। তারপর আমরা দেখতে পাই কুরুকি যখন তাকে হারিয়ে দিয়েছিল তখন রিহিতো তার কাছে চলে আসে এবং তাকে বলতে থাকে, প্লিজ আপনি আমাকে আপনার স্টুডেন্ট বানিয়ে নিন। কিন্তু কুরুকি তখন বলতে থাকে, আমি এমনিতে কাউকে নিজের স্টুডেন্ট বানাই না, কিন্তু তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও, আমি যখন সেসুরার চিস্টের উপরে হামলা করেছি তারপরও সে মারা যায়নি কেন? রিহিতো বলতে থাকে, যেহেতু আপনি হামলাটা সঠিকভাবে করেছেন, তার মানে এটাই যে সেসুরা নিজের হার্টের লোকেশন পরিবর্তন করেছে।
কুরুকি ক্যান্সার বলতে থাকে, একদম সঠিক, তুমি একদম ঠিক বলেছো, তবুও আমি তোমাকে স্টুডেন্ট বানাবো না, কিন্তু আমি তোমাকে অ্যাডভাইস দিতে পারি যে কীরকম করলে তুমি স্ট্রংগেস্ট হতে পারো। এবং এটা বলে সে সেখান থেকে চলে যায়। আর তারপর আমরা নগিকে দেখি, নগি সেখানে সেনকে বলতে থাকে, অলরেডি আমার একটা ফাইটার হেরে গেছে, তার উপর ওমাটোকিতে আছে হসপিটালে, তার মানে তুমি আমার শেষ ভরসা সেন, তোমাকে এই ম্যাচটা জিততেই হবে। তাছাড়া তোমার ম্যাচ কার সঙ্গে হবে এটাও আমার জানা নেই, হয়তো বা ফ্যাংয়ের সঙ্গে হতে পারে, কারণ তোমার ফাইট যার সঙ্গে হওয়ার কথা ছিল তাকে অলরেডি ডক্টর হানাফুজা ভাইরাস ইনজেক্ট করে মেরে ফেলেছে। সো এখন তোমার ফাইট হবে একজন মিস্টিরিয়াস একজনের সঙ্গে। আর তখন সেখানে সেন বলতে থাকে, তুমি সত্যি খুবই বুদ্ধিমান, তুমি এখানে ইয়ামাসিটাকে ছোট্ট একটি কোম্পানি বানিয়ে দিয়েছো যাতে সে ঋণের মধ্যে ফেসে যায়, তার উপর তুমি আমার যে অপোনেন্ট ছিল তাকেও আগে থেকে সরিয়ে দিয়েছো, কিন্তু আমার ফাইট তো এখন ফ্যাংয়ের সঙ্গে হতে পারে তাই না? আর এখানে এই কথাটা শুনে নগি সেখানে থমকে যায়। তারপর সেন বলতে থাকে, চিন্তা করো না, আমি এখানে আমার রাস্তার মধ্যে যেই আসবে তাকেই হারিয়ে দিব, কারণ আমি তোমাকে প্রেসিডেন্ট বানাতে সর্বোচ্চ সহযোগিতা করব। এদিকে আমরা ইয়ামাসিটাকে দেখতে পাই যে কিনা ওমাটোকিটার কাছে চলে এসেছিল। সেখানে সে চিন্তা করে, যে করেই হোক আমাকে ওমাকে আটকাতেই হবে, কারণ আমি এত সহজে ওমাকে তো এখানে মরতে দিতে পারি না। সো আমি আমার জীবনটা অন্যভাবে কাটাবো। এদিকে সেনের সঙ্গে ওই আননোন ফাইটারের ম্যাচ হচ্ছিল, আর এখানে এটাই সেই ফাইটার ছিল যাকে ভাইরাস ইনজেক্ট করা হয়েছিল। এখানে ডক্টর হানাফুজা যখন তাকে দেখে সে চমকে যায়, সে বলে, আমি না তাকে মেরে ফেলেছিলাম, কিন্তু হয়তোবা আমার একটা ফ্রেন্ড রয়েছে যার নাম ইউকি, সে এই ভাইরাস সম্পর্কে জানে, সে হয়তোবা তাকে বাঁচিয়ে তুলেছে। এইদিকে তাকেশি যে কিনা হসপিটাল বেডে থাকাকালীন সকল কিছু দেখছিল, এদিকে ফাইট শুরু হয়ে যায়। বারু তার সম্পূর্ণ হাতকে উঁচু করে, কিন্তু এখানে সেন তার উপরে হামলা করে না, কারণ সেন এখানে সম্পূর্ণভাবে বারুর হামলাটিকে প্রেডিক্ট করতে পেরেছে, যার কারণে সে সেখানে সম্পূর্ণ স্পিডলিভাবে দৌড়াতে থাকে। অন্যান্য যে সকল ফাইটাররা হসপিটাল থেকে তাদের ম্যাচ দেখতেছিল তারা এখানে চিন্তা করে, সেন যদি এখানে এরকমভাবে দৌড়াতে থাকে তাহলে খুব শীঘ্রই তার স্ট্যামিনা শেষ হয়ে যাবে। এদিকে আমরা দেখতে পাই বারু যে কিনা তার উপরে খুবই খতরনাক হামলা করে, কিন্তু এই হামলাটি প্রেডিক্ট করতে পেরে আমাদের সেন তার উপরে মানে তারই আগে তার মুখের মধ্যে একটি হামলা করে দেয়, এর মাধ্যমে তার লেফট আইকে ইনজিউর্ড করে ফেলে। এখানে আমরা জানতে পারি আমাদের যে বারু রয়েছে তার কাছে একটি স্পেশাল ধরনের টেকনিক রয়েছে, এর মাধ্যমে সে একটি নির্দিষ্ট এরিয়ার ভিতরে তার হাতটাকে খুবই লম্বা করে হামলা করতে পারে। আর আমাদের সেন মূলত এই হামলা থেকে বাঁচার চেষ্টা করছে, কারণ সে ফাইট করার পূর্বেই বারু সম্পর্কে সকল কিছু নলেজ নিয়ে এসেছে। এদিকে ডক্টর হানাফুজা যে কিনা তাদের ম্যাচটাকে দেখতেছিল, সে তার সঙ্গীদেরকে বলতে থাকে, কেই বা জানতো বারু আবার এই ধরনের টেকনিক ব্যবহার করতে পারে, সে তো আমার সঙ্গে ব্যাটেল করার সময় এরকম কোনো টেকনিক ব্যবহারই করেনি। আর এখানে সেন এর জন্যই দৌড়াচ্ছিল যাতে সে বারুর যে এরিয়া রয়েছে সেটা সম্পর্কে জানতে পারে, মানে সে হাত ম্যাক্সিমাম কতটুকু লম্বা করতে পারে। আর এখানে যতই হোক আমাদের বারুর একটি হাত এসে আমাদের সেনের মুখের মধ্যে লেগে যায়, যার কারণে সে খুবই এখানে প্রচণ্ডভাবে আঘাত পায়, কিন্তু সে এখানে নিজেকে রোটেট করে নিজেকে সম্পূর্ণভাবে বাঁচিয়ে ফেলে। বারু এখানে একই হামলা আবার করলে আমাদের সেন এবার তার হামলাটিকে সম্পূর্ণভাবে থামিয়ে দেয়। তারপর সেন সম্পূর্ণ ফাইটিং পজিশনে চলে আসে, সে এখানে বারুর এরিয়া থেকে সম্পূর্ণ দূরে থাকার চেষ্টা করে। আর এখানে দেখতেই দেখতে বারু একের পর এক ভয়ঙ্কর হামলা আমাদের সেনের উপর করতে থাকে, এবং সে সেখান থেকে দৌড়াতে দৌড়াতে বাঁচতেছিল। সেন চিন্তা করে, অনেক হয়েছে, এভাবে তো আমার স্ট্যামিনাই থাকবে না। আর এখানে তারপর সে বারুর এরিয়ার ভিতরে চলে আসে, বারু তখনই তারপরে হামলা করে, কিন্তু এই হামলার ফলে সেনের কিছুই হয় না, উল্টো বারুর হাতি সেখানে ডিসলোকেট হয়ে যায়। হানাফুজা বলতে থাকে, এটা তো হওয়ারই ছিল, কারণ আমাদের সেন তার হাড্ডির যেই মেইন পয়েন্ট রয়েছে সেখানে হামলা করেছে। তারপর আমরা দেখতে পাই সে এক এক করে আমাদের বারুকে নিচে ফেলতে শুরু করে এবং তার সম্পূর্ণ হাড্ডিকে ভেঙে ফেলে, এবং তারপর তার যে অন্য একটি হাত ছিল সেটাকেও সেই সেম অবস্থা করে ফেলে, এবং তারপর সে তার মুখের উপরে পাঞ্চেস করে আমাদের বারুর অবস্থা সম্পূর্ণ খারাপ করে দেয়, এমনকি তার মুখ সম্পূর্ণ মাটির ভিতরে ঢুকিয়ে দেয়। আর গাইস, এখানে বারুর দি এন্ড হয়ে যায়, মানে আমাদের নগির ফাইটার সেন বারুকে হারিয়ে দিয়েছে। এইদিকে সেন নগিকে বলতে থাকে, তো আমার পরবর্তী ম্যাচ তো এখানে ফ্যাংয়ের সঙ্গে হবে। নগি বলতে থাকে, হ্যাঁ, অল দ্য বেস্ট। আর তার সঙ্গে তুমি যদি এখানে জিতে যাও, তার সঙ্গে ওমাটোকিটাও যদি জিততেই থাকে, তাহলে তো আমাকে প্রেসিডেন্ট হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। এদিকে আমরা দেখতে পাই অন্যদিকে আরেকটি নতুন ম্যাচ এখানে অ্যানাউন্সমেন্ট হয়ে যাচ্ছিল, যেখানে আমাদের ফাইটার গাওলং এর সঙ্গে খুবই স্ট্রংগেস্ট ফাইটার ফ্যাংয়ের ম্যাচ হবে। এখন ফ্যাং এবং গাওল্যাং তারা দুজনই এখানে এরিনার ভিতরে চলে আসে, যেখানে এরিনার বাইরে কাতাহারা থাইল্যান্ডের প্রিন্সকে বলে, তো আপনি চাইলে আমরা আনঅফিসিয়াল বেটও লাগাতে পারি। এখানে থাইল্যান্ডের প্রিন্স বলতে থাকে, আমার নিজের ফাইটারের উপরে সম্পূর্ণ ভরসা আছে, কত বেট লাগাবেন এটা বলেন। তারপর সে তার ল্যাপটপটা নিয়ে সেখানে এত বড় একটি অ্যামাউন্ট ডালে, যেটা দেখার পর তার যে বডি গার্ড ছিল সে ভাবতে থাকে, আরে ভাই কামটা করলো কি, নিজের ফাইটারের উপরে এত বেশি ভরসা রয়েছে তার। এদিকে ব্যাটেল শুরু হয়ে যায়, যেখানে গাওল্যাং বরাবরের মতো তার বক্সিং স্টানকে এখানে অ্যাপ্লাই করে। আমরা দেখতে পাই ফ্যাং সম্পূর্ণ চিল মোডে ছিল, মানে সে আজকে সম্পূর্ণ সিরিয়াস, তার আজকে নিজের ফাইটিং স্টাইল সে ইউজ করবে।
যেখানে গাওলেং খুশি হয় এবং তারপর আমরা দেখতে পাই ফ্যাং নিজের পক্ষ থেকে সর্বপ্রথম হামলা করে, যেটা দেখে সকল ফাইটাররা অবাক ছিল, কারণ ফ্যাং কখনো সর্বপ্রথম হামলা করে না। এবং তারপর তারা এখানে কন্টিনিউয়াসলি বক্সিং করতে থাকে, যেখানে তাকেশি তাদের দুজনেরই প্রশংসা করতে থাকে, কারণ তারা দুজনই বক্সিংকে খুবই ভালোভাবে ব্যবহার করতেছিল। এদিকে আমরা জানতে পারি ফ্যাংয়ের যে হাত ছিল সেটা গাওলেংয়ের তুলনায় প্রচণ্ড লম্বা ছিল, যার কারণে সে চাইলে খুবই সহজে তার উপরে পাঞ্চেস মারতে পারত। কিন্তু আমরা দেখতে পাই এখানে কেউই কারো শরীরে পাঞ্চেস লাগাতে পারে না, যেখানে থাইল্যান্ডের প্রিন্সও খুবই বড় মাপের একজন বক্সার। এবং আমাদের ফ্যাংয়ের উপরে যখন সে হামলা করে ফ্যাং বেঁচে যায়, তারপর ফ্যাং তার উপরে খুবই ভয়ঙ্কর একটি হামলা করে, কিন্তু থাইল্যান্ডের প্রিন্স একটু সহজে সেখান থেকে বেঁচে পাওয়ারফুল একটি পাঞ্চ তার মুখের মধ্যে ল্যান্ড করে দেয় এবং এর মাধ্যমে আসল লড়াই শুরু হয়, যেখানে সে তারই সঙ্গে তার পেটের মধ্যে আবারও একটি পাঞ্চ মারে এবং যার কারণে ফ্যাংয়ের অবস্থা সম্পূর্ণ খারাপ ছিল। এখানে ফ্যাংকে আমরা দেখতে পাই, যাকে গাওলেং বলতে থাকে, তো কি হলো, এই পাঞ্চ খাওয়ার পরে কি তোমার এখানে অবস্থা শেষ? এখানে ফ্যাং বলতে থাকে, এখানে তুমি মোটেও মজা করবে না, কারণ তোমার জন্মের আগে থেকে আমি বক্সিং করে থাকি। সো এখন আমি তোমাকে আমার নিজের বক্সিং দেখাবো। ফ্যাং খুবই স্পিডলি ভাবে তার আপার কাটে একটি পাঞ্চ মারে, কিন্তু এই হামলাটি গাওলেংকে হারানোর জন্য এখানে যথেষ্ট ছিল না। তারপর ফ্যাং কন্টিনিউসলি তার উপরে হামলা করতে থাকে, তা আবার কোনো প্রকার থামার ছাড়াই, যেখানে আমাদের গাওলেং প্রথমবার তার সেই হামলাগুলোকে ডিফেন্স করতে থাকে। এমনকি সে তার উপরে হামলা করতে আসলে, মানে লাথি মারতে আসলে, গাওলেং প্রত্যেকটা হামলাকে ডজ করে। তারপর গাওলেং আমাদের ফ্যাংয়ের উপরে আবার একটি পাঞ্চেস করে, যার কারণে ফ্যাং এখানে পিছনে সরে যায় এবং হাসতে থাকে। কাতাহারা ভাবতে থাকে ফ্যাং তো হেরে যাচ্ছে, তাহলে সে হাসতেছে কেন? আর এবং আমরা জানতে পারি যে ফ্যাং তার নিজস্ব ফাইটিং স্টাইলকে সম্পূর্ণ এখন পরিবর্তন করে ফেলেছে। সে এমন একটি টেকনিক ব্যবহার করবে যেটা বক্সিং এবং ফাইটিং দুইটাকে মিক্স করে বানানো হয়েছে, এবং এই টেকনিকটার মাধ্যমে বক্সিংয়ের সঙ্গে সঙ্গে নিজের যে কিক রয়েছে এগুলো ভালো করে ব্যবহার করতে পারবে। তারপর এখানে ফ্যাং গাওলেংকে খুবই বাজেভাবে মেরে নিচে ফেলে দেয়, তাকে বলতে থাকে তুমি তোমার নিজস্ব ফাইটিং স্টাইল কেন অ্যাপ্লাই করছো না? এখানে আমাদের ফ্যাং বলতে থাকে, সরি আমাদের গাওলেং বলে, আমি তোমাকে ওইটা দেখেও ভালো এখন ফাইটিং স্টাইল দেখাবো। তারপর আমাদের গাওলেং তার উপরে পাঞ্চেস এবং কিক দুটা কম্বিনেশন করে হামলা করে, যেটা দেখার পর সেখানে যে সকল লোকেরা ছিল তারা সবাই প্রচণ্ড ইমপ্রেস হয়ে যায়। এদিকে আমাদের গাওলেং তার উপরে কন্টিনিউয়াসলি পাঞ্চেস করতে থাকে, যেখানে আমরা জানতে পারি গাওলেং যেখানে চিন্তা করছিল সে শুধুমাত্র বক্সিং ব্যবহার করে থাইল্যান্ডের প্রিন্সের সুরক্ষা সম্পূর্ণভাবে নিশ্চিত করতে পারবে না। এর জন্য সে নতুন একটি ফাইটিং স্টাইল শেখার চেষ্টা করে, যেখানে বক্সিংকে ছেড়ে দিয়ে নিজের সম্পূর্ণ পায়ের উপরে জোর দেওয়া হয় এবং পাকে বক্সিংয়ের মতো ব্যবহার করা হয়, এবং সে এই টেকনিকটি ফ্যাংয়ের বিরুদ্ধে বর্তমানে ব্যবহার করছে, যেখানে ফ্যাং তার হাতটিকে ডিসলোকেট করার চেষ্টা করে, কিন্তু এতে কোনো প্রকার লাভ হয় না। এবং তারপর আমাদের যে গাওলেং ছিল সে তার উপরে আরও পাওয়ারফুল পাঞ্চ করতে থাকে, যেখানে ফ্যাংয়ের প্রচণ্ড পরিমাণে রাগ হচ্ছিল, কারণ সে তাকে কোনোভাবেই আটকাতে পারছিল না। যেখানে ফ্যাংকে এত প্রচণ্ডভাবে মানে মার খাওয়া অবস্থায় দেখে সকলে অবাক ছিল, সকলে বলতে থাকে সামান্য বক্সিং টেকনিক ব্যবহার করে সে এত বড় মাপের ফাইটারকে এত ভালো কিভাবে টক্কর দিচ্ছে। আর তখনই আমরা দেখতে পাই সেখানে ফ্যাং নিজের হাতের উপর কন্ট্রোল হারিয়ে ফেলে, আর এই সুযোগের ফায়দা নিয়ে সে যখন তার উপরে হামলা করবে তখনই ফ্যাং তার উপরে একটি কাউন্টার হামলা করে, তাও আবার সে তার সম্পূর্ণ বডি মাসেলগুলোকে সেখানে ফুলিয়ে ফেলে এবং সে গাওলেংকে একটি পাঞ্চ মারে, কিন্তু সেখানে গাওলেং হার মানার কোনো পাত্রই ছিল না। সে নিচে পড়ন্ত অবস্থায় ফ্যাংকে একটি ঘুষি মারে এবং তারপর সেখানে তারা দুজনই তাদের সর্বোচ্চ লিমিটে ছিল। তারা দুজন এখানে ফাইট করার মোটিভ একটুও ছিল না, কারণ তাদের সর্বটুকু শক্তি এখানে শেষ হয়ে গেছে। আর তখনই আমাদের গাওলেং চিন্তা করে এখন যত তাড়াতাড়ি সম্ভব আমাকে এই ম্যাচটা শেষ করতেই হবে, এবং এই ব্যাপারটা চিন্তা করে গাওলেং তার ফাইনাল পাঞ্চটিকে রেডি করে, এবং সে যখন এই পাঞ্চটিকে ফ্যাংয়ের দিকে মারবে তখনই আমরা দেখতে পাই ফ্যাং সেখানে ওকোবো টেকনিকটি ব্যবহার করে, যে টেকনিকে সে সুমো রেসলিংয়ের মতো আমাদের গাওলেংয়ের উপরে হামলা করে, এবং তারপর সে গাওলেংকে নিচে খুবই জোরে আছাড় মারে, আর এরই সঙ্গে আমাদের গাওলেং মাটিতে পড়ে যায়। তার সঙ্গে সে সেখানেই নক আউট হয়ে যায়। সোবেং তাকে উঠানোর চেষ্টা করে এবং তাকে ডাকতে থাকে, কিন্তু এতে কোনো প্রকার লাভই হয় না। এবং তারপর আমাদের ফ্যাংকে এখানে ম্যাচের বিজয়ী ঘোষণা করে দেওয়া হয়, এবং ফ্যাং এখান থেকে যাওয়ার সময় গাওলেংয়ের অনেক প্রশংসা করতে থাকে এবং তাকে বলতে থাকে তোমাকে হারানোর জন্য আমাকে বক্সিং স্টাইলটাকে পরিবর্তন করতে হয়েছে, কারণ বক্সিংয়ে আমি তোমাকে কখনই হারাতে পারতাম না। তুমি একমাত্র ফাইটার যে কিনা আমাকে এমনটা মনে করিয়েছিলে যা আমি ম্যাচটা প্রায় হেরেই যাচ্ছিলাম। তারপর আমরা দেখতে পাই যে ফ্যাং যে কিনা তার রুমের মধ্যে পৌঁছে গিয়েছে। এখানে ফ্যাং সম্পূর্ণ ব্যাটেল এরিনাটা অ্যানালাইজ করতেছিল। সে সেখানে ভাবতে থাকে তার যদি আর একটাও পাঞ্চ ফ্যাংয়ের উপরে এখানে পড়ে যেত তাহলে ফ্যাং সেখানেই নক আউট হয়ে যেত, কিন্তু দুর্ভাগ্যবশত তার যে লাক ছিল সেটা খারাপ ছিল, আর ফ্যাংয়ের লাকটা খুবই ভালো ছিল, যার কারণে সে জিততে পেরেছে। কিন্তু ফ্যাং তার সঙ্গে এটাও চিন্তা করে আমি তো তার সঙ্গে প্রায় হেরে যাচ্ছিলাম, তাহলে আমি কি নিজেকে দুনিয়ার সবচেয়ে স্ট্রংগেস্ট পার্সন বলতে পারবো?
কারণ আমার তো এখন সামলা আরও শক্তিশালী ফাইটারদের সঙ্গে হবে। এইদিকে থাইল্যান্ডের প্রিন্স আমাদের কাতাহারের ব্যাংকে তার সকল মানি মানে জেতার টাকা ট্রান্সফার করে দেয় এবং তারা দুজন সেখান থেকে চলে যায়। অন্যদিকে আমরা গাওলাংকে দেখি তার কাছে সুকিজি চলে আসে, তাও আবার সেখানে কোল্ড ড্রিঙ্কস সাথে নিয়ে, এবং সে তাকে বলতে থাকে তুমি অনেক ভালো লড়াই করেছো। এখানে আমাদের গাওলাং বলতে থাকে যদিও আমি ভালো লড়াই করেছি, আমার মনে হয় না আমি আর কখনো বক্সিং করতে পারবো, কারণ আমি এখানে আমার ডান হাত থেকে সম্পূর্ণ অনুভবই করতে পারছি না। আর আমার এটা করারই ছিল, কারণ আমার একজন ফ্রেন্ড রয়েছে যাকে আমার সর্বোচ্চ লিমিটটি দেখাতে হতো। আর এখানে সে সো ব্যাংয়ের কথা বলছিল। অন্যদিকে আমরা সো ব্যাংকে দেখতে পাই এত দুমদার একটি ফাইট দেখার পর সো ব্যাংও এখানে মোটিভেটেড হয়ে যায় এবং সে ফাইটটা না ছাড়ার জন্য সিদ্ধান্ত নেয়। এদিকে নগি তার একটি ট্যাবের মাধ্যমে অ্যানালাইজ করছিল যে পরবর্তী ম্যাচ যদি তার সকল ফাইটাররা জিতেও যায় তার পরবর্তীতেও তাদেরকে ফ্যাংয়ের সঙ্গে মোকাবিলা করতেই হবে। আর অন্যদিকে আমরা যদি কথা বলি অন্যান্য কোম্পানির শুধুমাত্র 4টা ফাইটার বেঁচে আছে, আর যেখানে আমাদের নগির মাত্র 2টা ফাইটারই বেঁচে আছে। এখানে আমরা দেখতে পাই ইয়ামাসিটা ডক্টর হানাফুজাকে বলে ওমার হোশ ফেরার সঙ্গে সঙ্গে আমি তাকে ফাইটটাকে ছেড়ে দেওয়ার জন্য বলবো। আর তখনই সকল অ্যানাউন্সমেন্টের কাছে সকল চেয়ারম্যানকে বলা হয় তাড়াতাড়ি হল রুমে চলে আসো, কাতাহারা তোমাদের সঙ্গে দেখা করবে। এবং সবাই যখন হল রুমে যায় আমরা দেখতে পাই হায়ামি তার ফাইটিং আর্মি নিয়ে সেখানে পৌঁছে যায় আর বলতে থাকে আজকে থেকে কাতাহারা দিন শেষ, তোমরা সবাই আমার আন্ডারে কাজ করবে, কারণ কাতাহারাকেও আজকে আমি ডিফিট করতে চলেছি। আর তখনই সেখানে কাতাহারা তার আর্মিদেরকে নিয়ে চলে আসে আর বলতে থাকে মনে হচ্ছে কেউ আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করছে। আর তখনই কাতাহারের একজন ফাইটার সামনের দিকে অগ্রসর হয় এবং বলে আমি একাই যথেষ্ট। আর তখনই হাজার চলে আসে যাকে কিনা নদীতে ফেলে দেওয়া হয়েছিল, সে কাতাহারের ফাইটারটিকে একটি কিক মারে আর বলে হিসাব বরাবর। এদিকে আমাদের হায়ামি বলতে থাকে তোমাদের কাছে কিছু অপশন রয়েছে, হয়তোবা তোমরা সবাই মিলে আমাকে চেয়ারম্যান বানিয়ে দাও, আর না হয় সে একটি এখানে স্ক্রিন ওপেন করে। আর কাতাহারাকে বলতে থাকে এখানে যে সকল কোম্পানির ওনারদেরকে আমি আটক করেছি এরা সকলে কাতাহারার বরাবর, আমি এদের সবাইকে মেরে ফেলবো। প্লাস তোমার যে এরিনা রয়েছে এরিনার চারপাশ এখানে বোম ফিট করা আছে, যে বোমগুলোকেও আমি এখানে উড়িয়ে দিব, যার কারণে তোমরা সবাই এখানেই মারা পড়বে। তারপর এখানে আমরা জানতে পারি হায়ামি এই সকল কিছু কেন করছিল। আসলে আমেরিকা এবং জাপানের মধ্যে যখন যুদ্ধ হয়েছিল তখন জাপানের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ হয়ে গিয়েছিল। তখন একটিমাত্র কোম্পানি যে কিনা মানুষদেরকে জব প্রোভাইড করতো আর সেটা ছিল হায়ামির কোম্পানি। কিন্তু তারপরে কাতাহারি কোম্পানি চলে আসে এবং কাতাহারি কোম্পানি আসার পর আমার হায়ামি কোম্পানি থেকে সকল কন্ট্রোল চলে যায় তার কাছে, এবং তারপর থেকে আজকে হায়ামির এই অবস্থা, আর এজন্য সে তার পূর্বের অবস্থানে ফিরে যেতে চাচ্ছে। এদিকে আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই যেখানে ওমাটোকিটা একজন ফাইটারের সঙ্গে ফাইট করছিল, কারণ ওমাটোকিটা যে কারোর সঙ্গে ফাইট করতে প্রচণ্ড এখানে ভালো ফিল করতো। আর তখনই সেখানে চলে আসে আমাদের ওমাটোকিটার মাস্টার আর তাকে বলতে থাকে ট্রেনিং করার সময় চলে এসেছে, এই সকল ছোট্ট মোটো মাস্তানকে মারা বন্ধ করো। এবং তারপর আমাদের যে টোকিটা রয়েছে আমাদের তার নামটা সম্ভবত টোকিটাই হবে, ওমাটোকিটার মাস্টার, সে আমাদের ওমাকে নিয়ে জঙ্গলে নিতে থাকে আর তাকে বলতে থাকে আমরা আজকে খুবই হার্ড ট্রেনিং করব, তো সম্পূর্ণ প্রিপেয়ার হয়ে নাও, ঠিক আছে। সেখানে আমরা একটানা কয়েকদিন থাকবো। এবং তারপর নিকোটোকিটা এবং আমাদের ওমাটোকিটা তারা দুজন সেখানে প্রস্তুত হয়ে জঙ্গলের দিকে যেতে শুরু করে, তাও আবার হেভি ট্রেনিং করার উদ্দেশ্যে। সেখানে আমাদের নিকোটোকিটা ওমাটোকিটাকে বলতেছিল এটাই হবে তোমার জীবনের সবচেয়ে কঠিন ট্রেনিং, তো নিজেকে শক্ত করে ধরে রেখো। আর এখানে ওমাটোকিটা তাকে ফলো করতেছিল এবং এক পর্যায়ে তারা দুজন এসে থেমে যায়। ওমাটোকিটা বলতে থাকে তো আমার অপোনেন্ট কে? এখানে নিকোটোকিটা বলে তোমার সঙ্গে এখন আমি ব্যাটেল করব। ওমাটোকিটা বলে কি আপনি মজা করছেন? আর তখনই নিকোটোকিটা তার উপরে হামলা করে আর বলছে তোমার কি মনে হয় আমি এখনো মজা করছি? চলো এখন আমরা ফাইট শুরু করি। যেখানে নিকোটোকিটা ওমার হাতে খুবই ওজন খুবই ভারী ওজনের কিছু একটা লাগিয়ে রেখেছিল যাতে ওমা সেখানে ভালো করে মুভ না করতে পারে, এবং নিকোটোকিটা খুব বাজেভাবে তাকে মেরে সেখান থেকে চলে যায়। এবং তারপর ওমাটোকিটার দিন আসে পরবর্তী দিন দ্বিতীয় দিন, যেখানে আমাদের নিকোটোকিটা আবারও চলে আসে এবং ফাইট শুরু করে। এবং এই দিন আমাদের ওমাটোকিটার শরীর থেকে শুধু রক্তই পড়ছিল, এমনকি আমাদের ওমাটোকিটা ভালো করে লড়াই করতে পারছিল না, কারণ তার যে অর্গান ছিল এগুলো তার সঙ্গ দেওয়া ছেড়ে দিয়েছে। আর এখানে তাকে আবারও মার খেতে হয়, তাও আবার তার মাস্টারের হাতে। এবং এখানে দ্বিতীয় দিনও চলে যায় এবং সেখানে রাত্রের বেলা ওমাটোকিটা চিন্তা করছিল তাকে তৃতীয় দিন খুবই ভালো পারফরমেন্স করতে হবে। এবং তারপর সেখানে তৃতীয় দিনও চলে আসে, যেখানে আমরা দেখতে পাই নিকোটোকিটা আবারও চলে এসেছে, আবারও এখানে তার হার্ড ট্রেনিং শুরু হয়, যেখানে ওমার অবস্থা সম্পূর্ণ খারাপ ছিল, কিন্তু তারপরও সে হার মানে না। এমনকি একটানা এখানে কয়েকদিন ট্রেনিং করার পর সে তৃতীয় দিন এখানে ভালোই পারফরমেন্স করতে পারে, এবং ওমাটোকিটা তৃতীয় দিন প্রথম 2 দিনের অপেক্ষা একটু ভালোই টক্কর দেয়। এবং এইভাবে কেটে যায় আরও কয়েকদিন, এবং 1 সপ্তাহ পর আমরা ওমাটোকিটার ফিলিংস সম্পর্কে জানতে পারি, যেখানে এইবার ওমাটোকিটাকে যতই মারা হচ্ছিল না কেন সে সেখানে কোনো প্রকার ব্যথাই অনুভব করছিল না। তারপর আমরা আবারও দেখতে পাই যেখানে সকল চেয়ারম্যানরা বই পেয়েছিল, এদিকে হায়ামির যে সকল সোলজার ছিল তারা বিভিন্ন ফাইটারদেরকে মারধর করতেছিল।
আর এখানে হায়ামির ফাইটাররা যখন হামলা করবে তখনই কুরে ফ্যামিলি, মানে ওই যে আমরা তাকে ডেমন ফ্যামিলিও বলতে পারি, তার ইশারাতে তাদের ফ্যামিলির টপ 50 ফাইটার সেখানে চলে আসে। এখানে কুরে ফ্যামিলির হেড বলতে থাকে, তো হায়ামি তুমি তাহলে আমার এখানে চালে ফেসেই গেলে, আমি জানতাম তুমি তোমার সকল ফাইটারদেরকে এখানে নিয়ে আসবে, এখন আমার ফাইটারগুলা তোমার সকল ফাইটারকে সম্পূর্ণ শেষ করে দিবে, তো ফেসে গেলে না তুমি আমাদের চালের মধ্যে, আর আমরা এটা আগে থেকে জানতাম। এখানে হায়ামি ভয়ে কাঁপতে থাকে, কিন্তু সে এখানে হার মানে না এবং সে তার একজন ফাইটারকে সামনে যাওয়ার জন্য বলে। এখানে কাতারও সম্পূর্ণ প্রস্তুত ছিল। এখানে রায়ান করে চিন্তা করে, আবে এই সকল চাল্লু মল্লু ফাইট করবো আমার সঙ্গে, প্রথমটারে আমি টপকে দিই। কিন্তু তার আগে কাতার ফাইটার তার সঙ্গে ফাইট করতে শুরু করে। আর অন্যদিকে আমরা দেখতে পাই এডাম, যে কিনা অন্যদেরকে বলতেছিল তোমরা এখান থেকে পালাও, আমি তাদেরকে আটকাচ্ছি। আর এদিকে আমরা দেখতে পাই কসমো এবং সুকিজি যখন যাচ্ছিল তখনই তাদের সামনে হায়ামির একজন ফাইটার চলে আসে। তখনই কসমো সেখানে দাঁড়িয়ে পড়ে আর বলতে থাকে, মনে হচ্ছে আমাকে আমার পুরাতন রূপে আসতে হবে। আর এদিকে আমরা দেখতে পাই আমাদের কাতার ফাইটার আমাদের হায়ামির ফাইটারকে খুবই বাজেভাবে হারিয়ে দেয়, যেখানে সে তাকে খুবই পাওয়ারফুল একটি পাঞ্চ মারে এবং এর পরবর্তীতেও সে একটি জাম্প শট করে তার মুখের মধ্যে খুবই পাওয়ারফুল একটি কিক মারে এবং সে তাকে হারিয়ে দেয়। এবং চারদিক দিয়ে কাতার ফাইটারের সঙ্গে হায়ামির ফাইটারদের এখানে ফাইট শুরু হয়, যেখানে হারু আমাদের ইয়ামাসি তাকে বলতে থাকে তাড়াতাড়ি ওমাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাও। আর তখনই হারুর পিছন থেকে হায়ামির একজন ফাইটার এসে তার উপরে হামলা করে দেয়। এখানে ইয়ামাসিটা চিন্তা করতে থাকে, ওমা তো এখন বেহুশি হালাতে আছে, আর এখানে তো হারুর অবস্থা সম্পূর্ণ খারাপ, মনে হচ্ছে আজকে এখানে আমার শেষ দিন। এবং তারপর আমাদের ওই কাতার ফাইটার হায়ামি ফাইটার যখন তার উপরে হামলা করতে আসবে তখনই আমরা দেখতে পাই ওমা টোকিটা আমাদের ইয়ামাসিটাকে তার হাত থেকে বাঁচিয়ে ফেলে, তাকে বলতে থাকে এত সহজে মোটেও নয়, চলো আমরা ফাইট করি। আর তখনই হায়ামির সেই ফাইটার অ্যাডভান্স ফরম্যাট ব্যবহার করতে থাকে। এটা দেখে আমাদের ইয়ামাসিটা বলতে থাকে, ওমার ওপোনেন্টটা কি খালি অ্যাডভান্স ফর্মই ব্যবহার করে? আমি তো শুধুমাত্র এটাই দেখলাম, যার সঙ্গে ওমা টোকিটার ফাইট হয় তারাই অ্যাডভান্স ফর্ম ব্যবহার করতে পারে। অন্যদিকে আমরা দেখতে পাই ওই ফ্ল্যাশব্যাক, যেখানে ওমা টোকিটাকে প্রতিদিন তার মাস্টার খুবই বাজে অবস্থায় মেরে জঙ্গলে ফেলে চলে যেত এবং সেখানে ট্রেনিংয়ের এক পর্যায়ে ওমা টোকিটা এখানে বুঝতে পারে আসলে তার সঙ্গে এমনটা কেন করা হচ্ছিল। আসলে তার মাস্টার এমনটাই চাইতো যে ওমা সেখানে মার খাওয়ার শক্তিটা আরও প্রবল হয়ে যায়, যাতে সে অনেক মার সহ্য করতে পারে। এবং তারপর সেখানে ওমা টোকিটা প্রচণ্ড ট্রেনিং করার কারণে আশেপাশের সকল কিছুকে ভালো করে সেন্স করতে পারে, এমনকি তার ওপোনেন্ট তার উপরে কী রকম হামলা করবে এই সকল কিছু সে আগে থেকে প্রেডিক্ট করতে পারে। আর এই সকল কিছু হয়েছে নিকো টোকিটার এই নিকো ফাইটিং স্টাইলের কারণে। এবং তারপর ট্রেনিংয়ের এক পর্যায়ে নিকো টোকিটাও তার হাত থেকে ওমার তুলনায় মানে ডাবল ওয়েট এখান থেকে ফেলে দেয় এবং তারপর নিকো টোকিটা এবং ওমা টোকিটা সেখানে ফাইট করতে থাকে। ওমা চিন্তা করে আমার মাস্টার তো এই জন্যই হেরেছিল, কারণ সে এই ব্যথা কষ্টগুলোকে অনুভব করতে পারে নাই কখনো, আর আমি এগুলোকে অনুভব করেছি। এবং তারপর আমরা দেখতে পাই ওমা খুব সহজে সে ফাইটারকে হারিয়ে দিয়েছে। তারপর ওমা বলতে থাকে, তো সামনের দিকে যাওয়া যাক। এদিকে আমরা দেখতে পাই হায়ামির সকল প্ল্যানগুলো সেখানে সম্পূর্ণ নাকামিয়াব হয়ে গেছে, কারণ হাজার তার সঙ্গে প্রতারণা করেছে। আসলে হাজারকে যখন নদীতে ফেলে দেওয়া হয়েছিল তখন নগি তাকে বাঁচিয়েছিল, তারপর নগি তাকে বলেছিল হায়ামির সকল ইনফরমেশনগুলো কালেক্ট করার জন্য। এবং তারপর এখানে হায়ামি বলতে থাকে, সমস্যা নাই, এই আইল্যান্ডের সকল বোম আমি ব্লাস্ট করে দিব। কিন্তু সে দেখতে পাই সকল বোম এর আগেই কেউ ডিফিউজ করে রেখেছে, আসলে এটা হাজার এবং তার সঙ্গেই করে। তারপর তারা হায়ামির একটা ব্যবস্থা করে রিল্যাক্সে দিন কাটাতে থাকে। এবং এইদিকে আমরা ওমা টোকিটাকে দেখতে পাই, যে কিনা আমাদের নগির কাছে চলে এসেছিল এবং নগির প্রতি তার যে অ্যাটিটিউড রয়েছে এটা সম্পূর্ণ পরিবর্তন হয়ে গিয়েছিল, যেখানে এটা আমরা ভালো করে বুঝতে পারি। ইয়ামাসিটা ওমা টোকিটাকে বলে, তুমি আর কখনো ফাইট করবে না, কারণ আমি চাই না তুমি আমার চোখের সামনে এখানে মারা চাও। কিন্তু ওমা তার কথা শুনে না, কিন্তু একটু পরে আমরা দেখতে পাই ওমার মুখ দিয়ে সেখানে রক্ত আসতে শুরু করে। ওমা টোকিটাও ভালো করে বুঝতে পারে সে ফাইট করলে খুব শীঘ্রই মারা যাবে, কিন্তু ওমা টোকিটা এখানে চিন্তা করে যে তাকে যে করেই হোক আগামী 3টা ফাইট, মানে যে 3টা ফাইট হবে তার, এই 3টা ফাইট তাকে জিততেই হবে। আর গাইজ এখানে কেনগেন আসুরা সম্পূর্ণ সিজন 3 শেষ হয়ে যায়। সো আমরা সিজন 1, সিজন 2 অ্যান্ড সিজন 3 তিনটাই কভার করে ফেলেছি। সো এখন শুধুমাত্র একটাই সিজন বাকি আছে, আর ওটা হচ্ছে কেনগেন আসুরার সিজন 4। সো আমরা সিজন 4টা আনবো না, এটা আপনারা যেটাই বলেন, কারণ আগামী 25 দিন আমাদের এই চ্যানেলে কোনো প্রকার ভিডিও আসবে না, কারণ সকল স্টুডেন্টরাই জানেন যে ডিসেম্বর মাস মানেই একটা এক্সামের মাস, মানে সকল স্টুডেন্টের গিয়ে এখানে পরীক্ষা হয়ে থাকে। সো আমার এখানে এক্সাম স্টার্ট হতে চলেছে, আর এর জন্যই আমি এই চ্যানেলটা সম্পূর্ণভাবে আগামী 1 মাসের মতো এখানে বন্ধ রাখবো। সো এই 1 মাস পর মনে হয় না আপনারা কেউ কেনগেন আসুরা দেখতে চাইবেন। সো অবশ্যই 1 মাস পর যখন আমি কামব্যাক যদি করি তাহলে অবশ্যই আমাকে অন্য কোনো একটা অ্যানিমে সিরিজ আনতে হবে। সো এখন সিজন 4টা কীভাবে দেখবেন?
সিজন 4 দেখার অনেকগুলো উপায় আছে, আর এর আরেকটি উপায় হচ্ছে আমার টেলিগ্রাম চ্যানেলে এসে পড়ুন। যেখানে টেলিগ্রাম চ্যানেলে মাত্র 261 জন আমার সঙ্গে জয়েন আছে। সো আমি যদি সেখানে 400 মেম্বারও দেখতে পাই, মানে যদি আজকের এই ভিডিও থেকে নতুন 150 মেম্বার্স যদি জয়েন হয়, তাহলে আমি টেলিগ্রাম চ্যানেলেই সিজন 4 দেখার সম্পূর্ণ লিঙ্কটা দিয়ে দিব। সেখান থেকে আপনারা খুবই সহজে কেন কেন আসুরা সিজন 4টা শেষ করে ফেলতে পারবেন। তবে আমার মনে হয় না যে হিন্দিতে আছে, হয়তো বা জাপানিজ ল্যাঙ্গুয়েজে আছে কিংবা আমাদের ইংলিশ সাবটাইটেলে আছে। তো এটা ছিল আমাদের কেন কেন আসুরা, এই টপিকটা আমরা সাইডেই রাখলাম। সো এখন আরেকটা কথা, যেটা হচ্ছে আমাদের চ্যানেলে এখনও যারা নতুন সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম মজার মজার ভিডিও আমরা সবার আগে নিয়ে আসি আপনাদের জন্য। আর যেহেতু আগামী 1 মাস কোনো ভিডিও আসবে না, তার মানে এই 1 মাসের মধ্যে আপনারা যদি আমার এই ভিডিওতে, মানে আজকে যে ভিডিওটা আপনারা দেখলেন, সেখানে বেশি না মাত্র 1.5K লাইক কমপ্লিট করে দিতে পারেন, তাহলে আমি সিজন 4 আনতে পারি। কিন্তু আমার এখানে মনেই হচ্ছে যে 1.5K লাইক জীবনও কমপ্লিট হবে না, তো আবার এই ভিডিওতে। সো এই জন্য আমরা অন্য কোনো সিরিজে শিফট হবো যদি আমরা ব্যাক টেক আসি 1 মাস পর। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলের কথা মনে রাখবেন।